চোখে কালো কালারের সানগ্লাস পরে কলেজের গেট দিয়ে ঢুকছি। কলেজের আজকে আমার প্রথম দিন। কলেজ দিয়ে ঢুকতেই কলেজের কয়েকটা জায়গায় আমার চোখ গেল। ছেলে মেয়ে উভয়ে কলেজ ক্যাম্পাসে সিগারেট খাচ্ছে, কেউ কেউ তো আবার নোংরামিও করছে। আমি সেদিক থেকে চোখ সরিয়ে আপন মনে হাঁটছি। আমি একজনকে ডাক দিলাম, এই যে ভাই, আমাকে একটু সাহায্য করবেন? আমাকে প্রিন্সিপালের রুমটা দেখিয়ে দিবে? হ্যাঁ, সামনে গিয়ে ডানে ডান বামে গেলেই প্রিন্সিপালের রুম পেয়ে যাবেন। ধন্যবাদ ভাই। আমি ছেলেটা কথা মতো দিক দিয়ে গিয়ে দেখি সেখানে প্রিন্সিপালের রুম নেই, বরং লেডিস ওয়াশরুম। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আজকে থেকে এই কলেজের সবার কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আমি সেখান থেকে পিছনে গিয়ে ডানে যেতেই প্রিন্সিপালের রুম পেয়ে গেলাম। মে আই কামিং স্যার? ইয়েস, কামিং। আমি ভিতরে ঢুকে প্রিন্সিপাল স্যারের সামনে যাই। প্রিন্সিপাল স্যার আমাকে দেখা মাত্রই দাঁড়িয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। প্রিন্সিপাল স্যার এই এসি রুমে ঘেমে একাকার হয়ে গেছে। তা দেখে আমার একটু হাসি পেল। স্যার, আমাকে দেখে এভাবে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই, আপনি নিশ্চিন্তে বসতে পারেন। প্রিন্সিপাল স্যার রুমাল দিয়ে নিজের ঘাম মুছতে মুছতে নিজের চেয়ারে বসলেন। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। রাকিব না মানে রাজ। রাকিব হাসান রাজ। আমি আগে গিয়েছিলাম, ভুলে যান। আমি এখন এই কলেজের নতুন একজন টিচার, আর আমি এই কলেজে ঢোকার সাথে সাথেই কিছু আপত্তিকর দৃশ্য দেখতে পেয়েছি। আপনার রুমের ঠিকানা জানতে চেয়েছি, কিন্তু আমাকে দেখানো হয়েছে লেডিস ওয়াশরুমের রাস্তা। তুমি তো সবকিছু আগে থেকে জানো, নতুন করে বলার কিছু নেই। আমি এই কলেজে যে জন্য এসেছি আপনিও জানেন, তাই আপনি আমার লক্ষ্যের সামনে কোনো বাধা সৃষ্টি হতে দেবেন না। আর আপনার এই কলেজের গুণধর ছাত্রছাত্রীদের আজকে থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে। তারা এক নতুন টিচারকে দেখবে আগামীকাল থেকে। আমিও ঠিক তাই চাই রাকিব। একটু পর ক্লাসের সময় হয়ে গেল। প্রিন্সিপাল স্যার আমাকে নিয়ে ক্লাসরুমের ভেতরে গেল। ক্লাসের সবাই প্রিন্সিপালকে দেখে সম্মান তো দিলই না, বরং নিজেদের মতো গল্প করছে। কেউ কেউ তো নিজেদের প্রেমিক প্রেমিকাদের কোলে শুয়ে আছে। আমার মাথা হয়ে গেল গরম। এক্সকিউজ মি স্টুডেন্ট। আমার কথা কেউ কান নিল না। আমি আমার সামনে থাকা টেবিলে ঘুষি দিয়ে ভেঙে ফেললাম। আমার এক ঘুষিতে টেবিল ভেঙে ফেলা দেখে সবাই দাঁড়িয়ে গেল। ডিয়ার স্টুডেন্টস, এ হলো রাকিব হাসান রাজ, তোমাদের নতুন ক্লাস টিচার। আই থিঙ্ক তোমরা তোমাদের নতুন স্যারকে ভালো করে আমন্ত্রণ জানাবে। প্রিন্সিপাল স্যার এই বলে রুম থেকে চলে গেলেন। স্টুডেন্টস, আমি এই কলেজে ঢোকার সাথে সাথে অনেক কিছু দেখেছি। তা আমি জানতে চাই, এটা কি পার্ক নাকি এই শহরের সব থেকে নামি দামি কলেজ? স্যার, আমরা আপনাকে কেন বলবো? আপনার মতো কত এলো আর কত গেল। এই বলে সবাই হাসাহাসি শুরু করে দিল। নাইস জক স্টুডেন্টস, তোমরা আগে যা করছো তা ভুলে যাও, কারণ আজকে থেকে সবাইকে কলেজের ডিসিপ্লিন মেনে চলতে হবে। আই থিঙ্ক অল অফ ইউ আর আন্ডারস্ট্যান্ড। সবাই চুপ করে গেল। সবাই চুপ হয়ে নিজেদের সিটে বসে পড়ল। আমি ক্লাস শুরু করলাম। ক্লাসে 80 জন স্টুডেন্টদের মধ্যে হাতে গোনা কয়েকজন আমার ক্লাসে মনোযোগ দিয়ে শুনছিল। হঠাৎ 4 জন গুন্ডা টাইপের লোক ক্লাসে ঢুকলো। এই তোরা সবাই চল, আজকে রকি ভাই সবাইকে ডেকেছে। এই কথা শোনার পরে সবাই নিজেদের সিট থেকে চলে যেতে লাগলো। আমি দ্রুত সব ছাত্রছাত্রীদের সামনে দাঁড়িয়ে বললাম, সবাই নিজ নিজ সিটে বসে পড়ো। আমি চিৎকার দিয়ে কথাটি বললাম। সবাই আমার রাগী চেহারা দেখে নিজ নিজ সিটে বসে পড়ল। 4 জন গুন্ডা টাইপের লোক আমার দিকে এগিয়ে আসলো। কিরে, কে তুই যে আমাদের কথা অমান্য করিস? আমরা রকি ভাইয়ের লোক, এই কলেজে রকি ভাইয়ের রাজত্ব চলে। আগে যা হয়েছে তা ভুলে যা, আর এই ক্লাস থেকে চলে যা। আমার ক্লাস চলাকালীন কেউ আমার পারমিশন না নিয়ে এই ক্লাসে ঢুকতেও পারবে না, আর কেউ বাইরে হতেও পারবে না। আমার মনে হয় তোমাদের এখন এই ক্লাস থেকে চলে যাওয়া উচিত। তোর মনে হয় কথা কানে ঢুকেনি? সমস্যা নেই, আমরা বুঝিয়ে দিচ্ছি। এই বলে প্রথম জন আমাকে মারার জন্য এগিয়ে আসলো। সে আমার উপর আঘাত করার আগে তাকে আমি এক ঘুষি দিয়ে ক্লাসের বাইরে ফেলে দিলাম। আমার এরকম ঘুষি মারা দেখে অনেকে চমকে গেল। আমি আমার শার্টের বোতাম খুলে বাকি 3 জনের দিকে এগিয়ে গেলাম। আরেকজন আমার দিকে এগিয়ে আসলো। আমি আমার 2 হাত দিয়ে তার মাথায় পাঞ্চ মারি, আর সে সাথে সাথে ফ্লোরে লুটিয়ে পড়ে। বাকি 2 জন এগিয়ে আসলো। আমি হাত উঠিয়ে তাদের থামিয়ে দিই। তোরা 2 জন, আর আহত হয়েছে 2 জন। এখন ভেবে দেখ, নিজেরাও আহত হবেই নাকি বাকি 2 জনকে হাসপাতালে নিয়ে যাবে? বাকি 2 জন একে অপরের দিকে তাকিয়ে আহত হওয়া 2 জনকে নিয়ে ক্লাস থেকে চলে গেল। ক্লাসে সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। কেউ ভাবতেও পারেনি এরকম সুদর্শন চেহারার টিচার এরকম প্রফেশনাল ফাইট করতে পারে। আমি আমার শার্টের বোতাম লাগাতে লাগাতে ক্লাসের স্টুডেন্টদের উদ্দেশ্যে বললাম, সো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো যে এতদিন যা হয়েছে ভুলে যাও, কারণ আজকে থেকে এই কলেজের
লাইফস্টাইল চেঞ্জ হতে চলেছে। আমি আবার ক্লাসে সবাইকে পড়ানো শুরু করলাম। ক্লাস শেষ হওয়ার পর আমি আমার বাসায় চলে গেলাম। অন্যদিকে আমার ক্লাসের এক মেয়ে আশা তার বান্ধবী নিশিকে ফোন দিল। হ্যালো দোস্ত, তুই কই? আমি বাসায়, কিন্তু কেন? আজকে কলেজে কেন আসলি না? কেন আসিনি তুই জানোস না? আমার মা বাবা এত কষ্ট করে আমাকে ওই কলেজে ভর্তি করলো, কিন্তু কলেজের যে দৃশ্য তা দেখে আমার কলেজে আসার ইচ্ছেটাই মিটে গেছে। রকির ছেলে পোলারা সব মেয়েদের সাথে অসভ্যতা করে, আমার সাথে তো রকি কতবার খারাপ ব্যবহার করেছে। তাই আমি ভেবেছি ওই কলেজে আর যাব না, অন্য কলেজে অ্যাডমিশনের জন্য চেষ্টা করব আগামী সপ্তাহ থেকে। আর আমি আগামীকালকে কলেজে টিসি নেব। তাহলে তুই তো টিসি নিজের হাতে ছিঁড়ে ফেলবি। আমি কেন এরকম করব? কারণ আজকে কলেজে নতুন স্যার এসেছে, সে আমাদের ক্লাস টিচার। বিশ্বাস করবি না দোস্ত, টিচারটা এত হ্যান্ডসাম, কিছু বলবো। আমাদের থেকে 3-4 বছরের বড় হবে। প্রথম দিন এসে পুরো ক্লাসের নস্কা পাল্টে দিয়েছে। কিভাবে? আরে আজকেও রকির গুন্ডারা এসেছিল ক্লাসে, কিন্তু আমাদের নতুন টিচার মানে রাকেশ স্যার যেভাবে গুন্ডাদের তাড়িয়ে দিল, যে কেউ নিজের চোখে বিশ্বাসই করতে পারবে না। এমন ফাইট করলো যে অবিশ্বাস্য। তুই কি সত্যি বলছিস আশা? আমি কি কখনো তোকে মিথ্যা বলবো? না, আমি তা বলি নাই। তাহলে তো কালকে রকি স্যারকে একবার দেখতেই হয়। ঠিক আছে, আগামীকাল কলেজে আগের মতো ক্লাস করব। ওকে দোস্ত, গুড নাইট। গুড নাইট। নিশি ফোন কেটে দিল আর আমাকে নিয়ে ভাবতে লাগলো। অন্যদিকে একটা পুরনো গোডাউনে কয়েকজন সন্ত্রাসীরা বিভিন্ন ড্রাগ আর মাদকের চোর চালানোর জন্য তৈরি হচ্ছিল। এমন সময় তাদের গেটে কেউ নক করলো। একজনকে জিজ্ঞাসা করলো কে, কিন্তু কোনো উত্তর এলো না বাহির থেকে। লোকটা আবার নিজের জায়গায় বসে গেল। 1 মিনিট পার হতে না হতেই আবার গেটে নক পড়লো। এবারও সেই লোকটা উঠে গেল আর জিজ্ঞাসা করলো যে বাইরে কে আছে, কিন্তু বাহির থেকে কোনো উত্তর এলো না। এবার লোকটা বিরক্ত হয়ে নিজের জায়গায় বসে পড়ল। 2 মিনিট পার হতে না হতেই আবার গেটে কেউ নক করলো। আবার সেই লোকটা হাতে পিস্তল নিয়ে গেট খুলে দিল। বাইরে অন্ধকার ছাড়া কিছু নেই। হঠাৎ অন্ধকারকে ছিন্ন বিচ্ছিন্ন করে কয়েকটা বুলেট সেই লোকটার শরীরে লাগলো। বুলেটের পার এতই ছিল যে লোকটার ডেড বডি উড়ে গিয়ে গোডাউনের ভিতর পড়ল। বাকি সন্ত্রাসীরা নিজেদের অস্ত্র হাতে নিয়ে নিল। বাইরে কাউকে দেখা যাচ্ছে না। সবাই একসাথে গেটের সামনে আসলো। এমন সময় অন্ধকারের ভিতর থেকে একজন লোক সামনে আসলো, যার হাতে ছিল AK-47 বন্দুক। সে সময় নষ্ট না করে মেশিন গান চালিয়ে দিল। সেখানে উপস্থিত সবার শরীরে ঝাঁঝরা হয়ে গেল। লোকটি একটি টেবিল হাসি দিয়ে চলে গেল। অন্ধকারে তার চেহারা দেখা যাচ্ছে না। হঠাৎ আকাশ বিদ্যুৎ চমকালো, তার চারদিকে কিছুক্ষণের জন্য আলোকিত হয়ে গেল। সেই কিছুক্ষণের মধ্যে সে ভয়ঙ্কর হত্যাকারীর চেহারা অন্ধকারে ফুটে উঠল। এ আর কেউ নয়, সেই কলেজের নতুন টিচার রাকিব হাসান রাজ, যার আরও একটা ভয়ঙ্কর পরিচয় আছে, যা এই অন্ধকারের মতো রহস্যময়। পরের দিন সকালে নিশি টিভি চালু করতে দেখে আজকের ব্রেকিং নিউজ। গতকাল রাতে কে বা কারা যেন একদল সন্ত্রাসীকে মেরে ফেলেছে তাদেরই আস্তানায়। সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন মাত্র ব্যক্তি, যে অন্ধকারের সুযোগ উঠিয়ে সবাইকে মেরে ফেলেছে। কে এই ব্যক্তি যে একাই একটা দলকে মেরে ফেললো? ইস, এরকম ব্যক্তি যদি আমার বন্ধু হতো তাহলে রকি আর তার দলবলকে কলেজ থেকেই তাড়িয়ে দিত। নিশি মনে মনে কথাটি বলে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। কলেজের গেটের সামনে আসার সাথে সাথে দেখা গেল, কি রে, তোরা আসতে তো দেরি হলো কেন? আরে রাস্তায় যে জ্যাম, তাতে এখানে আসতে পেরেছি তাই অনেক। এখন চল। চল। দুজন কলেজ ক্যাম্পাসে এসে প্রবেশ করলো। এই যে মিস ফুলটুসি, এতদিন পর এলেন যে? নিশি আর আশা কলেজে ঢোকা মাত্রই রকির সামনে পড়ল। আমাদের পথ ছাড়ুন। আরে পথ তো ছাড়বই, তার আগে এতদিনের ইচ্ছাটা মিটিয়ে নেই। এই বলে রকি নিশির গা থেকে ওড়না নিজের হাতে পেঁচিয়ে ফেলল। নিশি নিজের 2 হাত দিয়ে নিজের বুক ঢেকে ফেলল। কলেজে সবাই দর্শকের মতো দেখছে। তারপর রকি নিশির বুকে হাত দেওয়ার জন্য হাত বাড়ালো। নিশি তার চোখ বন্ধ করে ফেলল, কিন্তু হঠাৎ আমি এসে রকির হাত ধরে ফেলি। রাকিব, অর্থাৎ আমি কলেজে ঢুকেই এই দৃশ্য আমার চোখে পড়ে। আমি আর রকি একে অপরের দিকে হিংস্রভাবে তাকিয়ে আছি। কলেজের সবাই উৎসুক দর্শকের মতো তাকিয়ে আছে যে এখন কি করবে। ওই শালা, কে রে তুই? কেন, গতকাল তোর ছেলেপেলেরা কিছু বলেনি তোকে? ও, তাহলে তুই সেই নতুন টিচার যে প্রথম দিনে এসেই আমার ছেলেদের সাথে পাঙ্গা নিয়েছে? তোর কয়টা ছেলে রে? বিয়ে করেছিস নাকি না জায়েজ? রকি আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেল আর আমাকে পাঁচ মারলো, কিন্তু আমি আমার অন্য হাত দিয়ে রকির পাঁচ ব্লক করি। আরে এত হাইপার হওয়ার কি আছে, শান্ত হ।
গতকাল এসে ক্লাস থেকে তো না যায় ছেলেপেলেদের ক্লাস থেকে বের করেছি, আর আজকে তোর মতো না যায় বাপকে কলেজ থেকে বের করব। ওই টিচার, তুই জানোস না যে আমি কে? তোর মতো কয়েকশো টিচার আমার পায়ের তলে থাকে। রকির কথা শুনে আমি আমার মাথা ঠিক রাখতে পারিনি, সোজা রকির বুকে পাঁচ মারলাম। ফলস্বরূপ রকির যে হাত ধরে রেখেছিলাম সেই হাত থেকে নিশির উড়না আমার হাতে চলে এলো, সাথে রকিও ছিটকে পড়ে গেল। শিক্ষকদের মা বাবার পর সম্মানের চোখে দেখা হয়, তাদের জায়গা মাথায়, পায়ের তলে না। রকির বাকি চামচেরা আমাকে ঘিরে রেখেছে, কিন্তু তারা জানে না এই ঘুমন্ত রাক্ষস যদি একবার জেগে যায় তাহলে এদের মধ্যে কেউ আর বেঁচে ফিরে যেতে পারবে না। আমি একটা মুচকি হাসি দিয়ে রকি সব ছেলেবেলেদের পাঞ্চ কিক, ফাইটিং কিক মারতে শুরু করলাম। সবার চোখের পলক পড়তে না পড়তেই রকির সব ছেলেপেলেরা মাটিতে গড়াগড়ি লাগিয়ে দিল। সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে। রকি আমার মাথার পেছনে বন্দুক ঠেকালো। আমি দুহাত উঁচু করে সারেন্ডার হওয়ার অভিনয় করলাম। এতক্ষণ অনেক উড়েছিস, এখন শুধু তোর আত্মা আকাশে উড়বে। এত তাড়াতাড়ি কিসের? গেম তো মাত্র শুরু হলো। আমি দ্রুত ঘুরে রকির হাত থেকে বন্দুক আমি নিজের হাতে নিয়ে নিলাম। তারপর রকির সামনে বন্দুকটাকে ডিসমেন্টাল করে ফেললাম। টুকরো টুকরো করতে করতে বন্দুকের স্প্রিং আমার হাতে অবশিষ্ট রইল। রকি আমার এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখে দ্রুত এখান থেকে দৌড়ে সে চলে গেল। এই কলেজে কি সব ছাগলের 3 নাম্বার বাচ্চারা পড়তে এসেছে? একজন মেয়েকে এভাবে ট্রিস করা হচ্ছে আর কেউ তার প্রতিরোধ করলো না। বাহ, সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি আমার হাত থেকে ওড়নাটা নিশিকে দিলাম। যাও, ক্লাসে যাও সবাই। সবাই ক্লাসে চলে গেল। আমি টিচার্স রুমে গেলাম। নিশি আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। নিশির চোখে মুখে প্রশান্তির হাসি। আপনি তো অনেক সুন্দর ফাইট করতে পারেন। আমি পিছনে তাকিয়ে দেখি একজন মেয়ে আমাকে কথাটি বলল। জি, কিন্তু আপনি কে? আমি এই কলেজের ইংলিশ টিচার, আর আমি এই কলেজের প্রিন্সিপালের মেয়েও। আমার নাম মিম। ও, আমার নাম রাকিব হাসান রাজ, এই কলেজের নতুন টিচার। হ্যাঁ, আমি জানি। গতকাল শুনেছিলাম যে একজন নতুন হ্যান্ডসাম টিচার কলেজে এসেছে, আর আজকে দেখেও নিলাম। নাইস টু মিট ইউ। সেম টু ইউ। আমরা কথা বলতে লাগলাম। একটু পর ক্লাসের বেল পড়ল। আমি ক্লাসে চলে গেলাম। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। আজকে সবার চোখে আমি সম্মান দেখছি। স্যার, আমরা দুঃখিত। আসলে রকির জন্য আমরা কেউ শান্তিতে ক্লাস করতে পারতাম না। যে কোনো ঝামেলায় আমাদের বাধ্য হয়ে জড়াতে হতো। রকির জন্য আমরা এতদিন ভুল পথে হেঁটেছি। ইটস ওকে, এবার থেকে কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন সবাই ক্লাসে মনোযোগ দাও। আমি ক্লাস করানো শুরু করলাম, কিন্তু নিশির চোখ জোড়া শুধু আমাকে দেখছে। ক্লাস শেষ হওয়ার পর আমি ক্লাস থেকে বেরিয়ে পড়লাম। এমন সময় নিশি আমাকে পেছন দিক থেকে ডাক দিল। স্যার, একটু শুনবেন? হ্যাঁ, কিছু বলবে? স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমার মান-ইজ্জত বাঁচানোর জন্য। এই রকির জন্য আমি এতদিন কলেজে আসিনি, কিন্তু গতকাল আমার বান্ধবী আশা আপনার কথা আমাকে বলল। তখন মনে হয়েছিল কলেজে এসে আপনাকে একবার দেখি। আমি ভাবতেও পারিনি যে আপনি রকিকে এভাবে কলেজ থেকে তাড়িয়ে দেবেন। এতে ধন্যবাদের কিছু নেই। একজন শিক্ষক হয়ে যদি আমি আমার স্টুডেন্টদের প্রোটেক্ট করতে না পারি তাহলে আমার শিক্ষকতার কোনো মূল্য নেই। স্যার, আপনি সত্যি অনেক ভালো। আমার নাম নিশি। স্যার, আপনি কি এই শহরে নতুন এসেছেন? হ্যাঁ, আমি এই শহরে নতুন এসেছি। এমন সময় আমার মোবাইলে একটা ফোন আসলো। নাম্বার দেখে আমার চেহারার ভাব পাল্টে গেল। নিশি, এখন তুমি ক্লাসে যাও। ঠিক আছে স্যার। আমি ফোন রিসিভ করলাম। বস, আপনার জন্য একটা খবর আছে। কি খবর? 7 দিন পর জোকার কিং দেশে আসবে। ঠিক আছে, তোরা জোকার কিং এর সব খবর রাখবে আর আমাকে দেবে। আমাদের একজনকে জোকার কিং এর দলে ঢুকিয়ে দে। ইয়েস স্যার। কিন্তু বস, আপনি দেশের কোথায় আসছেন? সময় হলে ঠিকই জানতে পারবে। বস, আপনার অনুপস্থিতিতে গ্যাংয়ের সবাই গাদ্দারি করছে। নিয়ম কানুন কেউ মানছে না। 80% লোক জোকার কিং এর টাকার কাছে বিক্রি হয়ে গেছে। চিন্তা করিস না, সময় আসলে সবাইকে একসাথে শাস্তি দেব। আমার চিন্তা করিস না, আমি ঠিক আছে। তোরা সাবধান থাকিস, এখন যা। ওকে বস। আমি কল কেটে দিলাম। আমার গাড়ির সামনে যেতেই মিমকে আমার গাড়ির সামনে দেখতে পেলাম। আমি তো আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমার জন্য? কিন্তু কেন? তখন নিশির সাথে আপনার কথাবার্তা আমি সব শুনে ফেলেছিলাম। আপনি তো এই শহরে নতুন, তাই ভাবলাম আপনাকে শহরটা
ঘুরে দেখাও যদি আপনার সম্মতি দেন তো। হ্যাঁ, কেন নয়। আমি আর মিম গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাচ্ছি আর মিম আমার দিকে এক নজর তাকিয়ে আছে। আমার দিকে কি তাকিয়ে থাকবেন নাকি শহরটা ঘুরে দেখাবেন? মিম নেড়ে উঠল, সম্ভবত লজ্জা পেয়েছে। আপনাকে কিন্তু লজ্জা পেলে খুব সুন্দর দেখায়। ধন্যবাদ। আমরা তো একই বয়সী, তাহলে আপনি থেকে তুমিতে আসা যায় না? কেন নয়, এখন থেকে তুমি করে বলবো। ঠিক আছে, সোজা গিয়ে ডানে মোড় নিলে ভিআইপি এলাকায় ঢুকে যাবেন। ঠিক আছে। আমরা ভিআইপি এরিয়ায় প্রবেশ করলাম, তারপর একটা পার্কে গেলাম। এখানে সবাই কাপল হিসেবে এসেছে। সবাই এখানে জোড়ায় জোড়ায় বসে আছে। আমার ওই রকম ভাগ্য কবে যে আসবে। কেন? কেন আবার বয়ফ্রেন্ড নেই? কেন? বিয়ে করলেই তো হয়ে যায়। তাছাড়া তোমার মতো সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নেই, তা শুনে অবাক হলাম। আমার পোড়া কপাল সব। বাবার ভয়ে কোনোদিন প্রেম করলাম না, তবে আমার সৌভাগ্য হতে পারে যদি আপনি সাহায্য করেন। আমি আবার কি সাহায্য করব? তুমি চাইলেই আগামী বছর আমরা এইভাবে কাপল হিসেবে এখানে আসতে পারি। আমি নেচে উঠলাম। আরে আমি তো এমনি বললাম। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? মিমের এই প্রশ্ন আমার ভয়ঙ্কর অতীতকে আমার চোখের সামনে টেনে নিয়ে আসলো। আমার সেই ভয়ঙ্কর অতীত যা 3 মাস আগে আমি পিছনে ফেলে এসেছি। আমার চোখের সামনে ভেসে উঠলো আমার আপন কিছু মানুষের মৃত্যু, যা আমার চোখের সামনে হয়েছিল আর আমি কিছু করতে পারিনি। আমার পার্সোনাল প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত হয়নি সম্ভবত। তুমি আমার কথায় দুঃখ পেলে আমি মাপ চাচ্ছি। না, তেমন কিছু না। আমাদের এখন যাওয়া উচিত। আমি মিমকে নিয়ে গাড়িতে উঠলাম। গাড়ি চলছে তার আপন গতিতে। গাড়ির কাজ খোলা, বাইরে থেকে যে কেউ আমাদের দেখতে পারবে। হঠাৎ রাস্তার পাশের হোটেল থেকে একজন আমাকে দেখে দ্রুত তার সাথের লোকগুলোকে আমার খবর দিল। সবাই নিজেদের অস্ত্র নিয়ে তাদের গাড়িতে উঠে আমার গাড়িটাকে ফলো করতে লাগলো। আমি রাস্তার মোড় ঘোরার সময় দেখি কিছু গাড়ি আমাকে ফলো করছে। আমি গাড়ির স্পিড বাড়িয়ে দিলাম। আমি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে গাড়িটা থামালাম। তুমি ট্যাক্সি নিয়ে বাসায় চলে যাও, আমার কিছু কাজ ছিল। সন্ধ্যা হয়ে গেছে, এখন আবার কিসের কাজ? এখনও তো কিছু বলার সময় নেই, দ্রুত যাও। মিম দ্রুত আমার গাড়ি থেকে নেমে গেল। আমি আমার গাড়িটাকে ঘুরিয়ে একটা ক্যাফেটেরিয়ার সামনে গিয়ে থামালাম। গাড়ি থেকে নেমে ক্যাফেটেরিয়ার ভিতরে চলে গেলাম। ম্যানেজার, এখনই আমি এই পুরো ক্যাফেটেরিয়াকে রিজার্ভ করতে চাই। স্যার, কিন্তু এত লোক। আমি কিছু শুনতে চাই না। যত টাকা লাগবে দেব। সব কাস্টমারদের অন্য রেস্টুরেন্টে পাঠিয়ে দিন। দরকার হলে তাদের বিল মকুব করে দিন। যে কোনো মূল্যে আগামী 8 ঘন্টার জন্য এই ক্যাফেটেরিয়া আমার চাই। এই রকম কাস্টমার প্রতিদিন পেলে কয়েকদিনেই তো কোটিপতি হয়ে যাব। ম্যানেজার দ্রুত ক্যাফেটেরিয়াটা খালি করে দিল। 4 থেকে 5টা গাড়ি ক্যাফেটেরিয়ার সামনে থামলো। গাড়ি থেকে সব লোক নামলো। সবাই তাদের অস্ত্র নিজের হাতে নিয়ে ক্যাফেটেরিয়ার ভিতরে ঢুকে গেল। পুরো ক্যাফেটেরিয়াতে ড্রিম লাইট জ্বলছে। আমি একটা চেয়ারে বসে আছি। আমার সামনে 50 জনের মতো লোক, হাতে বন্দুক, রিভলভার, রাইফেল, AK-47 নিয়ে দাঁড়িয়ে আছে। ক্যাফেটেরিয়ার ম্যানেজার আর ওয়েটার কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। কেউ জানে না এখন কি হতে চলেছে, তবে সবাই এটা বুঝতে পারছে যে অনেক ভয়ঙ্কর কিছু হতে চলেছে, যা তারা কোনোদিনও দেখেনি। কিন্তু ম্যানেজার আর ওয়েটারদের অবাক করে সব গুন্ডারা আমাকে সালাম করে নিচে বসে পড়ল। সবাই অনেক আশ্চর্য হলো। তোদের নিচে বসতে হবে না, চেয়ারে বসে পড়। কি যে বলেন বস, আমরা হলাম প্রজা আর আপনি হলেন রাজা। প্রজারা কি কখনো রাজাদের সাথে বসতে পারে? প্রজারা রাজার আদেশ কখনো অমান্য করে না। সবাই নিজের জায়গায় উঠে চেয়ারে বসে পড়ল। তোরা এখানে কি করছিস? বস, আপনি হঠাৎ কোথায় গায়েব হয়ে গেলেন? বিগ বস মারা যাওয়ার পর আমরা তো ভেঙেই গিয়েছিলাম, কিন্তু আপনি এসে আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। আপনার এইভাবে গায়েব হয়ে যাওয়ায় সবাই ভাবছে যে আপনি জোকার কিংয়ের ভয়ে পালিয়ে গেছেন, আর দলেও বিরোধিতা শুরু হয়ে গেছে। আমি কখন কি করি আর কি জন্য করি তা তোরা ঠিক সময় জানতে পারবি। কিন্তু সেই সময়টা কখন আসবে বস? জোকার কিং আসছে দেশে। আমার কথা শুনে সবাই নিজেদের জায়গা থেকে দাঁড়িয়ে গেল। বস, আপনি কি ঠিক বলছেন? এই রাগিব কখনো ভুল খবর রাখে না। বস, আপনি শুধু তারিখ আর জায়গা বলে দেন। ওই শালা এই দেশে আসার সাথে সাথে শালার লাশ ফেলে দেব। সময় হলে আমি নিজে তোদের সাথে যোগাযোগ করে নেব। এখন এখান থেকে চলে যা, আর দলের বাকিদের বলবি যে আমাকে তোরা খুঁজে পাসনি। তোরা তৈরি থাকবি যেন
আমার এক আদেশে সবাই অস্ত্র শস্ত্র নিয়ে হাজির হতে পারিস। বিগ বস আমাদের শিখিয়েছেন লাইফে রেডি বলতে কিছুই নেই, অর্ডার দেওয়ার সাথে সাথে শ্যুট করে দিব। এখন যা, না হলে পরে সমস্যা হবে। ঠিক আছে বস, আমরা যাচ্ছি, আপনি সাবধানে থাকবেন। মুহূর্তের মধ্যেই ক্যাফেটেরিয়া খালি হয়ে গেল। ম্যানেজার আর ওয়েটাররা ভূত দেখার মতো হা করে তাকিয়ে আছে। আমি ক্যাফেটেরিয়া থেকে বের হয়ে আবার ফিরে আসলাম ক্যাফেটেরিয়ার ভেতরে। সবাই এখনো হা করে তাকিয়ে আছে। এতক্ষণ যা হয়েছে তা ভুলে যান, না হলে আপনাদের কারো পরিবারের পরের দিন সূর্য দেখতে পারবেন না। ইয়েস বস। কেঁপে কেঁপে কথা বলল সবাই। আমার চোখে আমার ব্ল্যাক কালারের চশমা পরে বাসায় চলে গেলাম। এখন এই ব্ল্যাক কালারই আমার নিত্যনন্দির সঙ্গী। বাসায় পৌঁছানোর পর ফ্রেশ হয়ে নিলাম। বিছানায় বসে ল্যাপটপে জোকার কিংয়ের সব খবরাখবর বের করছি। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠল। অচেনা নাম্বার দেখে আমি ফোন না ধরেই রেখে দিয়েছি। কাজ করছি, আবার এমন সময় আবার ফোন বেজে উঠল। একই নাম্বার দেখে মেজাজটা গরম হয়ে গেল। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি মিম বলছি। আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আপনি মনে হয় ভুলে গেছেন যে আমি এই কলেজের প্রিন্সিপালের মেয়ে। আপনার নাম্বার জোগাড় করা আমার জন্য তেমন ব্যাপার না। আর তাছাড়া তো তোমারও আমাকে তুমি করেই বলার কথা ছিল। হ্যাঁ, বলে গিয়েছিলাম। তাই কি বলার জন্য আমাকে ফোন দিলে? বলার তো অনেক কিছুই আছে, তবে কি বলবো বুঝতে পারছি না। যা বলো দ্রুত বলো, আমি কাজে ব্যস্ত আছি। কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলছিলেন বুঝছি? আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এখন কিছু বলার থাকলে বলো। ব্যস্ত থাকলে আগামীকাল জানাবো কলেজে আসলে। ঠিক আছে, গুড নাইট বলে আমি ফোন কেটে দিলাম। প্যারা একটা। আমি আবার কাজ শুরু করলাম। জোকার কিংয়ের ব্যাপারে অনেক কিছুই জানতে পারলাম। এমন সময় একটা নাম্বার আমার মোবাইলে ভেসে উঠল। আমি তৎক্ষণাৎ কল রিসিভ করলাম। বল, কি খবর? বস, জোকার কিংয়ের ইন্টারন্যাশনাল নাম্বার পেয়ে গেছে। আমার মুখে একটা পৌষাজিক হাসি ফুটে উঠল। দ্রুত নাম্বারটা বল। আমি নাম্বার নিয়ে আমার আনরেজিস্টার সিম দিয়ে জোকার কিংকে ফোন দিলাম। Who's this? Your death. Do you know who I am? Yes, I know. You are a fool. You are talking with a dangerous person. Who are you? তোর কানে মনে হয় পোকা গেছে। এতবার করে বলি তাও বলছিস যে আমি কে? আমি হলাম তোর মৃত্যু। তুই কি জানিস যে তুই কার সাথে কথা বলছিস? আমি হলাম জোকার কিং। বিশ্বের 113টি দেশের মাফিয়া আমার নামে প্যান্ট ভিজিয়ে দেয়। আমার নাম শুনলে তোর প্যান্ট ভিজে যাবে। কে তুই? আমি হলাম তোর মৃত্যু, দ্য মাফিয়া কিং রাকিব। জোকার কিং এর হাত থেকে ফোনটা পড়ে গেল। আমি জোরে জোরে হাসা শুরু করে দিলাম আর কল কেটে দিলাম। সিম ডিসকানেক্ট করে ভেঙে দিলাম। জোকার কিং ইন্দোনেশিয়ার 5 স্টার হোটেলে আছে। তার হাত এখনো কাঁপছে। এই কিভাবে সম্ভব? রাকিবকে তো আমি নিজের হাতে খুন করেছিলাম। তাহলে সে বেঁচে গেল কিভাবে? নাকি কেউ আমাকে ভয় দেখানোর জন্য এরকম করেছে? কিন্তু আমাকে তো ভয় দেখানোর সাহস কার হবে? তাছাড়া আমার ইন্টারন্যাশনাল ফোন নম্বর জোগাড় করা কারোর জন্য সহজ কথা না। রাকিব ছাড়া কারো ক্ষমতা নাই আমার নম্বর জোগাড় করা, আর আমাকে এভাবে হুমকি দেওয়ারও। আমি বিছানায় শুয়ে পড়লাম। আমার চোখ বন্ধ করতেই সেই দিনগুলোর কথা মনে পড়ে, যখন আমি বিদেশ থেকে গ্র্যাজুয়েশনে কমপ্লিট করে দেশে ফিরলাম। সেই পুরনো ঘটনা চোখের সামনে ভাসতে শুরু করলো। 3 মাস আগের ঘটনা সবাইকে একে ভাসতে লাগলো আমার চোখের সামনে। আমার বাবার মৃত্যু, আমার পরিবারের শোকের ছায়া নামে আসা, আমার মাফিয়া কিং হওয়া, আমার ভালোবাসা প্রিয়ার মৃত্যু আমার চোখের সামনে হওয়া, সব কিছুই ভাসতে লাগলো। অতীতের স্বপ্ন ডুবে যাব ঠিক এমন সময় আমার মোবাইল নাম্বারে আবারও ফোন আসলো। আমি ফোন হাতে নিয়ে দেখি রাত 12টা বাজে। অচেনা নাম্বার, তাই ভাবলাম আমার দলের কেউ হবে, তাই কল রিসিভ করলাম। আপনি কি রাকিব বলছেন? জি, কিন্তু আপনি কে? স্যার, আমি নিশি বলছি। কে নিশি? স্যার ভুলে গেলেন? আমি আপনার স্টুডেন্ট। সকালে আমার ইজ্জত বাঁচিয়েছিলেন রকির থেকে। ও হ্যাঁ, মনে পড়েছে। কিন্তু তুমি এত রাতে কেন ফোন দিলে? স্যার কিভাবে যে বলবো তা আমি বুঝতে পারছি না। স্যার, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। রকির জন্য তো আমি কলেজে থেকে বের হয়ে যেতে চাইছিলাম, কিন্তু আজকের ঘটনার পর আমি এই কলেজেই থাকবো। আচ্ছা, বুঝলাম, কিন্তু তুমি আমার নাম্বার পেলে কিভাবে? স্যার, আপনার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপারই না। আপনি তো শুধু মাত্র একজন শিক্ষক। আমি চাইলে এদেশের প্রধানমন্ত্রী থেকে এদেশের মাফিয়া কিং সবারই নাম্বার আমি পেতে পারি।
আমি নিশ্চয়ই কথা শুনে কাশতে শুরু করলাম। এই মেয়ে বলে কি মাফিকিং মানে আমার নাম্বার বের করে ফেলবে? কি হলো স্যার, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ আমি ঠিক আছি, এখন ফোন রাখো, অনেক রাত হয়েছে। ঠিক আছে স্যার। নিশি নিরাশ হয়ে ফোনটা রেখে দিল। নিশির অনেক কিছু বলা ছিল কিন্তু বলতে পারলো না। আমি ভাবছি আজকে হলোটা কি, আমার কলিগ আর আমার স্টুডেন্ট দুইজনই এত রাতে ফোন দিল। এমন সময় আমার চোখের সামনে প্রিয়ার কথাগুলো ভাসতে লাগলো। জানো রাকিব, আমি কেন তোমাকে দেখে সিনিয়র থেকে জুনিয়র সবাই তোমার প্রেমে পড়তে বাধ্য হবে। তখন আমি এই কথাগুলো হেসে উড়িয়ে দিতাম। এই 3 মাসে এমন কোনো সময় নেই যে প্রিয়ার কথাগুলো আমার মনে পড়ে। প্রিয়ার কথা যখনই ভাবি তখনই আমার চোখ জোড়া থেকে পানি গড়িয়ে পড়ে। প্রিয়ার সাথে কাটানো মুহূর্ত কথা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে পানির ছিটা ফোটায় ঘুম ভেঙে গেল। কার এত বড় সাহস যে আমার ঘুম ভেঙে দেয়। চোখ খুলে দেখি প্রিয়া একটি সবুজ শাড়ি পরে আমার দিকে টেবিলে হাসি দিয়ে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। নবাবজাদা দেখে তাহলে ঘুমটা ভাঙলো। আমি কোনো কথা না বলে প্রিয়ার দিকে তাকিয়ে আছি। আজকে প্রিয়াকে সবুজ পরির চেয়ে কম লাগছে না কোনো দিক থেকে। আমি যদি কবি হতাম তাহলে এতক্ষণে প্রিয়াকে নিয়ে কবিতা লিখে ফেলতাম। কি হলো নবাবজাদা দেখি ধ্যান লাগিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার দিকে তাকানোর আরো অনেক সময় পাবা, এখন উঠো। আমি প্রিয়া হাত ধরে এক টান দিয়ে আমার বুকের উপরে ফেললাম। প্রিয়া টান সহ করতে না পেরে আমার বুকের সাথে মিশে গেল। এই কুত্তা গন্ডার তেলা পোকার বাচ্চা, আমাকে এভাবে টান দিলি কেন? একবার আপনি করে বলো, একবার তুমি করে বলো, আরেকবার তুই করে বলো। তোমার কথাবার্তা আমার মাথায় ঢুকে না। আমার কথাবার্তা বুঝতে হলে তোমার মতো 10টা মাফিয়া কিং এর জন্মাতে হবে। 10 জন লাগবে না, আমি একাই 100। এই বলে প্রিয়ার ঠোঁট জোড়া আমি নিজের ঠোঁট জোড়া দিয়ে আবদ্ধ করে ফেললাম। গাড়ি চালাচ্ছি আর প্রিয়ার সাথে কাটানো মুহূর্তের কথা ভাবছি। প্রিয়ার সাথে কাটানো সময়ের কথা ভাবলে আমার অটোমেটিক হাসি পেয়ে যায়। আবার সেই বেদনাময় ঘটনার কথা মনে পড়লে নিজের উপর রাগ ওঠে। কারণ সেদিন আমার সামনে আমার আপনজনের মৃত্যু হয়েছিল, কিন্তু আমি কিছুই করতে পারিনি। গাড়ি চালাচ্ছি, কলেজের সামনে পৌঁছতে একটা ট্রাক এসে আমার গাড়িটাকে ধাক্কা দেয়। এভাবে হুট করে ট্রাক চলে আসায় আমি সামলাতে পারিনি। আমার গাড়িটা উড়ে গিয়ে একটা গাছের সাথে ধাক্কা গেল আর ধুম করে গাড়িটা আগুন লেগে ব্লাস্ট হয়ে গেল। ভাগ্য ভালো যে গাড়ি গাছের সাথে ধাক্কা খাওয়ার আগে আমি গাড়ি থেকে লাফ দিই। আমি রাস্তার কিনারে গিয়ে পড়ি, হাত পায়ে প্রচণ্ড ব্যথা পাই। এরকম অ্যাক্সিডেন্ট দেখে কলেজে সবাই ছুটে আসলো, কিন্তু আমার দৃষ্টি সেই ট্রাকের দিকে। ট্রাক থেকে রকি নেমে আসলো। আমার কিছু বুঝতে বাকি রইল না যে এইসব রকিরই কাজ। আমার চোখে ঝাপসা হয়ে যেতে লাগলো, আমার দাঁড়ানোর মতো শক্তি নেই শরীরে। আর এদিকে রকি হাতে একটা হকি স্টিক নিয়ে আমার সামনে এগোতে লাগলো। কিরে, সেদিন তো ফলাই খেল দিয়েছিলি, কিন্তু আজকে তোকে কে বাঁচাবে? আমি কলেজের বাকিদের দিকে অসহায় দৃষ্টিতে তাকালাম। তারা অসহায় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই। এরা হলো আমার আন্ডারে থাকা সব কুত্তা, এদের কোনো ক্ষমতা নাই। এবার তোকে কে বাঁচাবে? এই বলে রকি হকি স্টিক দিয়ে আমার উপর আঘাত করলো। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু আমার শরীরে কোনো আঘাতই লাগলো না। আমি চোখ খুলে দেখি হকি স্টিক নিশি ধরে রেখেছে। নিশির সাহস দেখে পুরো কলেজ থ হয়ে দাঁড়িয়ে আছে। নিশি হকি স্টিক ছেড়ে রকিকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। নিশি কলেজে সবার উদ্দেশ্য বলল, তোমরা তো জানুয়ারি থেকেও নিকৃষ্ট। যে স্যার আমাদের কলেজকে র্যাগিং মুক্ত করলো, যে স্যার আমাদের কলেজকে সন্ত্রাস মুক্ত করলো, আজ সেই রাকিব স্যার আমাদের চোখের সামনে আহত অবস্থায় পড়ে আছে, আর তোমরা এভাবে প্যারালাইজডদের মতো দাঁড়িয়ে আছো। ইউ বাস্টার্ড। বলেই রকি নিশির চুলের মুঠি ধরলো। অমনি আরেকটা থাপ্পড় খেয়ে রকি পিছিয়ে গেল। থাপ্পড়টা মেরেছে মিম। তারপর একে একে সবাই এগিয়ে আসলো। প্রত্যেকে রকিকে মারতে শুরু করলো। রকিকে মারতে মারতে আধমরা করে ফেললো। সবাই রকিকে গণধোলাই দিতে লাগলো। সবাই থামো এবার। সবাই পিছনে তাকিয়ে দেখে আমি আহত অবস্থায় দাঁড়িয়ে আছি। স্যার আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি, তোমরা এবার থামো। মূলত আমার কিছু হয়নি, আল্লাহর রহমতে গাড়ি ব্লাস্ট হওয়া থেকে বেঁচে গেছি। আর এরকম আঘাত খেতে খেতে আমার অভ্যাস আছে, তাই এইসব আঘাতে আমার কিছুই হয় না। আমি তোমাদের মধ্যে একতাই বল জিনিসটা দেখতে চেয়েছিলাম। আমি তোমাদের বোঝাতে চেয়েছি স্টুডেন্ট পাওয়ারের থেকে বড় কোনো পাওয়ার নেই। স্টুডেন্টরা চাইলে যে কোনো কিছু করতে পারে। এদেশের প্রধানমন্ত্রী পর্যন্ত তারা পরিবর্তন করতে পারে। কিন্তু স্যার আমরা যদি এগিয়ে না আসতাম তাহলে কি হতো? আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, তোমাদের প্রতি আমার বিশ্বাস ছিল, আছে চিরকাল থাকবে। এখন এসব কথা ছাড়া চলো, তোমাকে আমার গাড়ি করে হাসপাতালে নিয়ে যাই। তোমার শরীরের বিভিন্ন জায়গা কেটে গেছে। আমিও কি আপনাদের সাথে যেতে পারি? আমিও তো মেডিকেল স্টুডেন্ট, যদি কোনো সাহায্য করতে পারি। ঠিক আছে চলো। যাবো।
কিন্তু রকিকেও হাসপাতালে নিয়ে যেতে হবে। আমার এই কথা শুনে সবাই আমার দিকে অবাক হয়ে তাকালো। এভাবে তাকানোটা উচিত, কারণ যে একটু আগে আমাকে মারার চেষ্টা করলো আমি তার প্রাণের কথাই ভাবছি। আমার দিকে এভাবে তাকানো কিছু হয়নি। মহানবী যেভাবে কাফিরদের ক্ষমা করে দিয়েছিল সেই অনুযায়ী আমার ক্ষমা অনেক কম। আমি রকিকে নিয়ে মিমের গাড়িতে উঠালাম। গাড়ি মিম ড্রাইভ করছিল, আমি আর রকি পিছনের সিটে বসে আছি। রকি অজ্ঞান হয়ে আছে। হাসপাতালে যাওয়ার পর আমার চিকিৎসা শুরু হয়। আমার তেমন কোনো ক্ষতি হয়নি, কারণ আমি ফিজিক্যালি অনেক ফিট এবং আমার বাবা আমাকে বানিয়েছিল। কিন্তু রকি গণধলাই খাওয়ার পর রকির জ্ঞান ফিরতে অনেক দেরি হয়ে গেছে। নিশি আর মিম আমার জন্য অনেক কষ্ট করছে। আপনি এখন সুস্থ আছেন, আপনি এখন নিজের বাসায় যেতে পারবেন। রকির জ্ঞান কখন ফিরবে? রকির অবস্থা তেমন ভালো না, তাই রকির জ্ঞান ফিরতে আজকের রাতের সময় লাগবে। ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি, কালকে সকালে এসে রকিকে নিয়ে যাব। ওই রকির জন্য তোর এত দরদ কেন রাকিব? সে মরলেই এই সমাজের জন্য অনেক ভালো হবে। মানুষের জন্য মানুষের দরদ থাকবে, এটা স্বাভাবিক। এখন চলো, অনেক রাত হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে, আমাদের এখন বাসায় যাওয়া উচিত। মিমের গাড়ি করে আমি আমার বাসায় চলে আসলাম। আমি বাসায় গিয়ে শুয়ে পড়লাম। আমি এতটুকু বুঝেছি যে মিম আর নিশি দুজনেই আমার উপর দুর্বল হয়ে গেছে। আমার মোবাইল ফোন ভেঙে গেছে, তাই ডয়ার থেকে আরেকটা ফোন বের করলাম। আমি একজনকে ফোন দিয়ে নতুন গাড়ি নিয়ে আসতে বললাম। আধ ঘন্টার মধ্যে একটা নতুন গাড়ি এসে গেল আমার ফ্ল্যাটের সামনে। পরের দিন সকালে আমি কলেজে চলে আসলাম। আমাকে দেখে কলেজের সব ছাত্রছাত্রীরা এগিয়ে আসলো। আমি ঠিক আছি, তোমরা তোমাদের ক্লাসে যাও। রাকিব, তোমার গাড়ি তো গতকাল ব্লাস্ট হয়ে গিয়েছিল, তাহলে এই গাড়ি কোত্থেকে আসলো? আমি কি উত্তর দেবো বুঝতেছি না, কারণ একজন টিচার এত টাকা নেই যে একদিনের মধ্যেই নতুন গাড়ি কিনে ফেলবে। এমন সময় প্রিন্সিপাল আসলো। রাকিব, তোমাকে আমি যে গাড়ি গিফট করেছিলাম এটা সেটা না? আমি বুঝে গেলাম যে প্রিন্সিপাল স্যার আমাকে বাঁচানোর জন্য এরকম কথা বলছে। জি স্যার, এটা সেই গাড়ি। স্যার, হাসপাতাল থেকে ফোন এসেছে, রকির কোনো খোঁজ নেই। খোঁজ নেই মানে? স্যার, ডাক্তার আমাকে বলল যে সকালে নার্স রকির ক্যাবিন ফাঁকা দেখেছে, আর সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে যে একজন লোক কালো হুডি পরে রকিকে রাতের অন্ধকারে নিয়ে যায়। আমাদেরই ভুল হয়েছে, গতকাল রকিকে পুলিশের কাছে তুলে দিলে রকি আর পালাতে পারতো না। যা হওয়ার হয়ে গেছে, এখন সবাই ক্লাসে যাও। আমি ক্লাসে গিয়ে পড়াতে শুরু করলাম। আজকেও আমি লক্ষ্য করলাম যে নিশি আমার দিকে তাকিয়েছিল সারা ক্লাস। ক্লাস শেষে আমি টিচার্স রুমে যাই, কারণ তখন আমার কোনো পিরিয়ড ছিল না। আমি টিচার্স রুমে বসে আছি, এমন সময় মিম আসলো। তোমার এখন ক্লাস নেই? ছিল, কিন্তু এখন রকির স্যারকে আমার পিরিয়ড নিতে বলেছি। কিন্তু কেন? মনে আছে গত পরশু রাতে তোমাকে ফোন দিয়ে বলেছিলাম যে তোমাকে কিছু বলার আছে, কিন্তু গতকাল রকির জন্য আর বলা হয়নি। ভেবেছিলাম যে হাসপাতালে বলবো, কিন্তু নিশি আমার আর তোমার সাথে সারাদিন আঠার মতো লেগেছিল, তাই বলতে পারিনি। তুমি কিন্তু নিশির সাথে বেশি মিশবে না। নিশি আমার স্টুডেন্ট, আর তাছাড়া তুমি আমাকে কি বলতে চাও? আমি তোমাকে যে কি করে বলবো আমি বুঝতেই পারছি না, আমার লজ্জা লাগছে। মিম, আমি জানি তুমি কি বলতে চাইছো। তুমি জানো আমি কি বলতে চাইছি? হ্যাঁ জানি, তোমার সাথে আমার সেই ব্যাপারে কিছু কথা আছে, কিন্তু তোমাকে একা বলবো না, নিশিকেও বলবো। কিন্তু এখানে নিশি আসবে কোত্থেকে? নিশি এখানে আছে। মিম এদিক ওদিক তাকিয়ে নিশিকে খুঁজতে লাগলো। আমি চেয়ার থেকে দাঁড়িয়ে নিশির উদ্দেশ্যে বললাম, নিশি, আমি জানি তুমি এখানে আছো, বেরিয়ে এসো। নিশি দরজার আড়াল থেকে বেরিয়ে আসলো। নিশি, তুমি আমাদের দুজনের কথা শুনছিলে দরজার আড়াল থেকে? ইয়েস ম্যাম। নিশি মাথা নিচু করে এই কথাটা বললো। কিন্তু কেন? তুমি যে কারণে এসেছো নিশিও একই কারণে এসেছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ, নিশিও আমাকে ভালোবাসে তোমার মতো। কি? নিশি, রাকিব তোমার স্যার, তুমি তাকে কিভাবে ভালোবাসতে পারো? কেন ভালোবাসতে পারি না ম্যাম? স্যার তো আপনার কলিগ, আপনি তো স্যারকে ভালোবাসেন। হাউ ডিয়ার ইউ নিশি, আমার সাথে এইভাবে কথা বলার সাহস কোথায় পাও তুমি? তোমরা দুজনে চুপ হও, তোমাদের দুজনকেই আমার কিছু বলার আছে। মিম আর নিশি দুজনে চুপ হয়ে গেল। তোমরা দুজন তো অনেক ভালো মেয়ে, কিন্তু আমার পক্ষে তোমাদের কাউকে ভালোবাসা সম্ভব না। তোমরা এটা ভেবো না যে আমি অন্য কাউকে ভালোবাসি বা আমি বিবাহিতা। আমি কাউকে ভালোবাসতে পারবো না। কিন্তু কেন রাকিব? আমার ভয়ঙ্কর অতীতের জন্য। আমার এক ভয়ঙ্কর অতীত আছে যা সবার জানা, আর সেই অতীতের জন্য আমি আমার জীবনের সাথে কাউকে জড়াতে চাই না। কি সেই অতীত যে আপনি আমার জীবনের সাথে কাউকে জড়াতে চান না? সেই কথা জানার এখনো সময় আসেনি তোমাদের। সঠিক সময় আসলে তোমরা ঠিকই জানতে পারবা। তবে এটা বুঝে নাও যে আমার সাথে নিজেদের জীবন জড়ানো মানে নিজেদের জীবনকে শেষ করে দেওয়া। এই বলে আমি টিচার্স রুম থেকে বেরিয়ে পড়লাম।
টিচার্স রুমে আর কেউ না থাকায় আমাদের কথাগুলো কেউ শোনেনি। মিম আর নিশি দুজনেই মন খারাপ করে দাঁড়িয়ে আছে। নিশি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। একটু পর মিমও মন খারাপ করে বসে থাকলো সেখানে। সন্ধ্যা 7টা বাজে। চারিদিকে করোনা ভাইরাসের আক্রমণ বেড়ে যাওয়ায় মানুষজন এখন আর বের হতে পারে না। সবাই মাস্ক পরে নিজেদের সুরক্ষিত রাখার চেষ্টা করছে। মিম বাসায় মন খারাপ করে শুয়ে আছে নিজের রুম। এমন সময় প্রিন্সিপাল স্যার মানে মিমের বাবা মিস্টার জামাল মিমের রুমে আসলো। আজ আমার প্রিন্সেসের মন খারাপ কেন তা আমি জানতে পারি? না, আমার মন খারাপ না। আমার প্রিন্সেস তো আমার সাথে কখনো কোনো মিথ্যা কথা বলে না, তাহলে আজ এমন কি হলো যে আমার প্রিন্সেসকে মিথ্যা কথা বলতে হচ্ছে? মিমা তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কে কাঁদিয়েছে আমার প্রিন্সেসকে? না বাবা, আমাকে কেউ কাঁদায়নি। আচ্ছা বাবা, তুমি কি রাকিবকে আগে থেকেই চিনো? মিমির এই প্রশ্নে মিস্টার জামাল থতমত খেয়ে গেল। না মানে হ্যাঁ চিনি আগে থেকে, কিন্তু তুই হঠাৎ রাকিবের ব্যাপারে কেন জানতে চাচ্ছিস? বাবা, আমি রাকিবকে ভালোবাসি, কিন্তু সে বলেছে তার জীবনের সাথে জড়ানো মানে মৃত্যুর সাথে জড়ানো। ঋষিও রাকিবকে ভালোবাসে, কিন্তু রাকিব ঋষিকেও মানা করে দিয়েছে। রাকিব বলল তার ভয়ঙ্কর অতীত আছে, যার জন্য সে কাউকে নিজের জীবনের সাথে জড়াবে না। রাকিব কি সে সঠিক সময়ের কথা বলছিল? আমি তোকে কি বলবো আমি জানি না, তবে এটাই বলতে চাই যে রাকিব যখন বলেছে তখন সঠিক সময় আসলে সব জানতে পারবি। এখন আমার প্রিন্সেস রাগ না করে ঘুমাও। ওকে বাবা। অন্ধকার গোডাউনে একটা চেয়ারে বসে আছে রকি। বসে আছে বললে ভুল হবে। রকির হাত পা বাঁধা চেয়ারের সাথে, আর সে অজ্ঞান হয়ে আছে। কিছুক্ষণ পর রকির জ্ঞান ফিরল। সে নিজের এই করুণ অবস্থা থেকে চিৎকার করতে লাগলো। এখানে কেউ আছে? আমি জানি না কে বা কারা আমার এই অবস্থা করেছে, তবে আমি একবার মুক্তি পেলে তোদের সবার খেল খতম করে দেব। আমাকে মুক্তি দে। রকির কথায় কোনো রেসপন্স পাওয়া গেল না বাহির থেকে। একটু পর দরজা খুলে একজন কালো হুডি পরা লোক আসলো। অন্ধকার আর হুডি পরায় রকি লোকটার চেহারা দেখতে পারল না। কে তুই, আর কি জন্য আমাকে বেঁধে রেখেছিস? তোকে মুক্তি দেওয়ার জন্য। এই বলে লোকটা গোডাউনের লাইট জ্বালিয়ে দিল আর নিজের হুডি সরিয়ে দিল। টিচার তুই? মেজো, তুই কিন্তু আমার সাথে খারাপ করছিস, এর ফল অনেক খারাপ হবে। আমি মুচকি একটা হাসি দিয়ে রকির সামনে রাখা চেয়ারে বসলাম আর পাশে রাখা টেবিলে একটা বাক্স রাখলাম। আমি কোনো ভালো মানুষ না যে তোকে কলেজের গণধোলাইয়ের হাত থেকে বাঁচিয়েছি। আমি তোকে বাঁচিয়েছি যাতে নিজের হাতে তোর প্রাণ নিতে পারি। তুই আমার কি প্রাণ নিবি রে? তুই কি জানোস যে আমার বসকে? তোর বসকে? আমার বস হলো জোকার কিং, যে এই দেশের মাফিয়া কিং। আর তার বাবা বিগ বসকে খুন করেছে, আর আগামীকাল সে দেশে আসছে। জোকার কিং দেশে আসলেই তোর মৃত্যু তার হাতে হবে। আমি পৈশাচিকভাবে হাসতে শুরু করলাম। আমাকে এইভাবে হাসতে দেখে রকি কিছুটা ঘাবড়ে যায়। কিরে, তুই কি জোকার কিং এর নাম শুনে ভয়ে পাগল হয়ে গেলি নাকি এভাবে হাসছিস? আমি পাগল হইনি, হবি তো তুই আর তোর বস, যখন তোরা নিজেদের মৃত্যুকে একবারে কাছ থেকে দেখবি। দেখা যাবে কে পাগল হয় আর আমার বসকে মারার। আমি আবারও হাসতে শুরু করলাম। রকি এবারও আমার পৈশাচিক হাসি দেখে ভয় পেয়ে গেল। তোর সামনে বসে আছে এই দেশের একমাত্র মাফিয়া কিং রাকিব, যাকে তোর বস জোকার কিং কোনো আল্লাহ তাআলার আদেশে আজরাইলের ছাড়া কেউ মারতে পারবে না। রকি আমার মুখে আমার আসল পরিচয় কথা শুনে থরথর করে কাঁপতে শুরু করলো। তুমি না, মানে আপনি মাফিয়া কিং? ভাই আমাকে ক্ষমা করে দিন, আমি জানতাম না যে আপনি মাফিয়া কিং। আমি শুধু হেসে যাচ্ছি। টেবিলে রাখা বাক্সটা খুলে একটা প্লাস আর চাকু বের করলাম, সাথে একটা তরল সিসি, একটা টেপ আর একটা বন্দুক বের করলাম। এইগুলো দিয়ে কি করবেন? ভয়ে ভয়ে কথাটা বললো রকি। তোর বস জোকার কিং এর জন্য উপহার বানাবো। প্রথমে টেপ দিয়ে রকির মুখ আটকে দিলাম যাতে সে চিৎকার দিতে না পারে। তারপর প্লাস দিয়ে রকির ডান হাতের আঙুল নখ আর এক টান দিয়ে উঠে নিলাম। রকির মরণ যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠল, কিন্তু মুখ আটকে থাকায় কোনো শব্দ হচ্ছে না। একে একে 2010টা আঙুলের সব নখ উঠিয়ে ফেললাম। হাত থেকে ঘল ঘল করে রক্ত পড়ছে। তারপর বোতল থেকে তরল পদার্থ চাকুর উপর ফেললাম। চাকু থেকে ধোঁয়া বের হতে লাগলো। চাকু দিয়ে রকির নাক বরাবর একটা টান দিলাম। রকির নাক মাটিতে পড়ে গেল। রকি ব্যথায় কুকড়ে যাচ্ছে। রকির টাল সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে পড়ল। কিরকম লাগছে? তোর শরীরই হবে জোকার কিং এর জন্য। আমি আবারও হাসতে রাখলাম। এবার টেবিল থেকে বন্দুকটা নিয়ে রকির মাথা বরাবর শুট করে দিলাম। রকির শরীর কাঁপাকাঁপি বন্ধ করে দিল।
নিতর হয়ে পড়ে রইল গোডাউনের ভিতর। পরের দিন সকালে হংকং থেকে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্লেন ল্যান্ড করলো। সেই প্লেন থেকে জোকার কিং বের হলো। জোকার কিং তার লোক নিয়ে গাড়িতে উঠলো। ঢাকার রাজপথ দিয়ে জোকার কিং এর গাড়িগুলো চলছে। তাদের গাড়িগুলো শাপলা চত্বরের সামনে গিয়ে থেমে গেল। গাড়ি কেন থামালি? স্যার, সামনে অনেক ভিড়। জোকার কিং গাড়ি থেকে নেমে সামনে গেল। মানুষের ভিড় ঠেলে সে সামনে গেল। শাপলা চত্বরে যা দেখলো তা দেখে জোকার কিং এর চোখ কপালে উঠে যাওয়ার মতো অবস্থা। শাপলা চত্বরের উপর রকির বিভৎস মৃতদেহ ঝুলে আছে। হাতে একটিও নখ অবশিষ্ট নেই, মুখে নাক নেই এবং মাথা বরাবর গুলির চিহ্ন। বাস, এই হলো রাকিব, আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ মেম্বার। তাহলে কার এত সাহস যে জোকার কিং এর দলের লোককে নৃশংসভাবে মারলো? হজরত শহরে নতুন এসেছে। এখানে না, গেস্ট হাউসে চল, সেখানে গিয়ে কথা বলবো। তারপর জোকার কিং তার দলবল নিয়ে তার গেস্ট হাউসে গেল। এ কাজ নতুন কোনো গ্যাংয়ের না। আমাকে 2 দিন আগে একজন ফোন দিয়েছিল। সে নিজেকে মাফিয়া কিং রাকিব বলে ঘোষণা দেয়। কিন্তু কি করে সম্ভব বস? আপনি তো নিজের হাতে রাকিবকে মেরেছেন। হ্যাঁ, তাই তো আমার খটকা লাগছে। যেই এই কাজ করুক না কেন, তার খবর আমার চাই। রাকিব ইতিহাস ঘেঁটে দেখ ওর সাথে কারো শত্রুতা আছে কিনা। ইয়েস বস, আমি দেখছি ব্যাপারটা। অন্যদিকে রকির ভয়ঙ্কর মৃত্যুর কথা পুরো কলেজে ছড়িয়ে পড়ল। আজকে কলেজের ব্রেক টাইমে আমি এবং প্রিন্সিপাল স্যার দাবা খেলছি। আমার আর প্রিন্সিপাল স্যারের মধ্যে সম্পর্ক এখন বাবা ছেলের মতো হয়ে গেছে। রাকিব, তুমি কি জানো আমার মেয়ে মিম তোমাকে ভালোবাসে? হ্যাঁ জানি, আমি তাকে ফিরিয়ে দিয়েছি। আর কেন ফিরিয়ে দিয়েছি তাও আপনি জানেন। জোকার কিংকে মারার পর আমার মেয়ের কথা ভাবা যায় না? স্যার, আমি জীবিত ফিরবো কিনা তার কোনো গ্যারান্টি নেই। আমি আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি কীভাবে দেব? এমন সময় দরজায় কেউ একজন নক করলো। কামিন। মিম ভিতরে ঢুকলো। কোনো কথা বলার দরকার ছিল? মিম আমার দিকে তাকিয়ে দেখে আমি দাবা খেলছি। মিমের দিকে একবার তাকাচ্ছি না। মিম তার বাবাকে বলল, বাবা, তুমি কি শুনেছো? রকি মারা গেছে, তাও আবার অনেক ভয়ঙ্করভাবে তার মৃত্যু হয়েছে। এই খবর অনেক আগেই শুনছি। ওর মতো জানোয়ারের এই অবস্থায় হওয়া উচিত। এখন যা, মিজুর সাথে দাবা খেলছি। মিম আমার দিকে তাকালো। রকির মৃত্যুর কথা শুনে আমার চেহারার অনুভূতির কোনো পরিবর্তন আসলো না। এ দেখে মিম অনেক অবাক হলো, কারণ যে রকির জীবন বাঁচানোর জন্য আমি এত কিছু করলাম, সেখানে রকির মৃত্যুর কথা শুনে আমি দুঃখ পেলাম না। মিম প্রিন্সিপালের রুম থেকে বের হয়ে নিশির সাথে দেখা করলো। নিশি, তুমি কি রকির মৃত্যুর কথা শুনেছো? হ্যাঁ শুনেছি, কিন্তু নরপশুর মৃত্যুতে আমার থেকে বেশি খুশি কেউ হয়নি। আচ্ছা, তোমার কি মনে হয় রাকিব রকির মৃত্যুর খবর শুনে কিরকম আচরণ করবে? সেই দিন যেভাবে রকিকে বাঁচালো তা থেকেই বোঝা যায় যে রকির মৃত্যুতে স্যার অনেক দুঃখ পাবে। মিম নিশিকে বলল প্রিন্সিপালের রুমে যা হয়েছে। ব্যাপারটা যদি সত্যি হয় তাহলে বিষয়টা অনেক গুরুতর। আমাদের দেখতে হবে ব্যাপারটা নিয়ে। রাতে জোকার কিং বসে আছে তার ফার্ম হাউসে, ক্লাসের পর গ্লাস মদ খাচ্ছে। এমন সময় তার মোবাইলে একটা ফোন আসলো। হ্যালো, হু ইজ দিস? তোর মৃত্যু। তুই কি জানিস না যে আমি কি করতে পারি? আমার সামনে আসলে তুই 2 মিনিটও টিকতে পারবি না। রকিকে মেরে এই শহরের উপর থেকে তোর রাজত্ব আমি শেষ করেছি, আর ধীরে ধীরে তোকেও শেষ করে দেব। রকি আমার টিমের মাত্র একটা মেম্বার ছিল। ওকে মেরে ভেবে নিস না যে তুই আমাকে মারতে পারবি। আমাকে মারতে হলে তোকে রকির মতো 1000 জনকে মারতে হবে। তোকে মারতে আমার এত কষ্ট করতে হবে না, খুব দ্রুতই তোকে মারবো আমি। এই বলে ফোন কেটে দিলাম। ওই দিক থেকে জোকার কিং রেগে গিয়ে তার মদের গ্লাস ফ্লোরে ছুঁড়ে মারল। গ্লাস ভাঙার সাথে সাথে আমজাদ প্রবেশ করলো। জোকার কিং আমজাদকে আসতে দেখে রুমের সবাইকে ইশারায় চলে যেতে বলল। 1 মিনিটের মধ্যে পুরো রুম ফাঁকা হয়ে গেল। কিছু জানতে পেরেছিস? রাকিব কে মেরেছে, বা রাকিবের সাথে কারো কোনো শত্রুতা ছিল? বস, আমি জানতে পেরেছি যে রাকিবের সাথে 2 দিন আগে একজন টিচারের মারামারি হয়েছে। কলেজে একজন নতুন টিচার এসেছে। প্রথম দিন থেকে রাকিবের সাথে শত্রুতায় জড়িয়েছে সে। তাহলে কালকেই সেই টিচারকে মেরে ফেল। কিন্তু সে তো কলেজে থাকে, আর ডাইরেক্ট কলেজে অ্যাটাক করা আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। আমি কিছুই শুনতে চাই না। আমার দলের সেরা লোকদের নিয়ে কালকে হামলা করবি। আগে ছাত্রছাত্রী আর টিচারদের উপর হামলা করবি, যাতে সেই টিচার কোনো সুযোগই না পায়।
কালকে কলেজের সবার সামনে সেই টিচারকে খুন করবি, যাতে আর কেউ আমার সাথে পাঙ্গা নিতে না আসে। বস, আপনি এত শিওর কিভাবে হলেন যে টিচারই আপনাকে এতদিন ফোন দিয়ে বিরক্ত করেছে? আর আমরা তো এটাও সঠিক করে বলতে পারবো না যে সেই নতুন টিচারই রাকিবকে মেরেছে। আমি জানি না যে টিচারই আমার শত্রু কিনা, কিন্তু সেই টিচারকে মারলে সে নিশ্চয়ই বুঝে যাবে যে আমার সাথে শত্রুতা করার কি পরিণাম হতে পারে। ঠিক আছে বস, আপনি যা বলবেন তাই করব। পরের দিন সকালে আমি রেডি হচ্ছি কলেজে যাওয়ার জন্য। এমন সময়ে আমার মোবাইলটা বেজে উঠল। বস, এইমাত্র আমাদের গুপ্তচর থেকে খবর পেয়েছি জোকার কিং সন্দেহের বশে একটা কলেজে আক্রমণ করবে। সেই কলেজে টিচার নাকি রকিকে মেরেছে। সেই টিচার আর কেউ নয় আমি। তাহলে বস, আমরা এখন চলে আসি সেই কলেজে? না, এখনো সময় হয়নি। তোরা তৈরি থাক সব লোকেদের নিয়ে, তোদের খুব দ্রুতই আমার দরকার হবে। বস, আমরা বিগ বসকে বাঁচাতে পারিনি, কিন্তু আপনার জন্য জীবনও ত্যাগ করতে পারি। আমি কল কেটে কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আজ এই কলেজে সবাই এমন কিছু দেখবে যা কেউ দেখেনি আজ পর্যন্ত। আমি কলেজের উদ্দেশ্যে রওনা হলাম। আশপাশটা আজ অন্যরকম লাগছে। প্রকৃতি অনেকটা নীরব। আকাশে মেঘ জমেছে, মনে হচ্ছে একটু পরে বৃষ্টি শুরু হতে যাবে। আমি আমার নতুন গাড়িটা নিয়ে কলেজে পৌঁছলাম। আশ্চর্য বিষয় হলো কলেজ পুরোটাই ফাঁকা। আশেপাশের দোকানপাট সব আধ ভাঙা অবস্থায় পড়ে আছে। আমার কি কলেজে আসতে তাহলে দেরি হয়ে গেল নাকি? আমি গাড়ি পার করে কলেজের মাঠে গেলাম। সেখানটা জনশূন্য হয়ে রয়েছে। প্রকৃতির মতো কলেজের নীরবতা বিরাজ করছে। আমি কলেজের ক্যাম্পাস দিয়ে হাঁটছি, কিন্তু কোনো টিচার বা স্টুডেন্টকে দেখতে পারছি না। আমি প্রিন্সিপালের রুমে চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি প্রিন্সিপাল রুমে তালা মারা আছে। আমি টিচার্স রুমে গেলাম, সেখানেও তালা মারা দেখলাম। আজকে সবাই গেল কোথায়? জোকার কিংয়ের লোকেরা আমার আগে এসে সবার কোনো ক্ষতি করে ফেলেনি তো? আমি কলেজের দোতলায় গেলাম। সেখানে সব ক্লাসরুমের দরজা বাইরে দিয়ে বন্ধ করা আছে। আমি নিচে চলে যাব, তখন আমার কানে কারো চাপা গলা আওয়াজ শুনতে পেলাম। আমি দ্রুত সেখানে গেলাম। গিয়ে দেখি একটা ক্লাসরুমের ভিতর থেকে অনেকজনের চাপা গলা আওয়াজ বের হচ্ছে, কিন্তু দরজার বাইরে থেকে তালা বন্ধ করা। আমি আমার পায়ের তলা থেকে লুকোনো মিনি গান বের করলাম। মিনি গানের সাইলেন্সার সবসময় লাগিয়ে রাখি। তালা বরাবর শুট করতে মট করে তালাটা ভেঙে গেল। আমি দ্রুত দরজা খুলে দেখি সব টিচারদের বেঁধে রাখা হয়েছে। সবার মুখের ভিতর রুমাল কুচে রাখা হয়েছে, তাই কেউ কথা বলতে পারছে না। আমি আগে প্রিন্সিপালের হাত পায়ের বাঁধন করলাম, তারপর সবার বাঁধন খুলে ফেললাম। বিম অনেক ভয় পেয়ে আছে। স্যার, সব স্টুডেন্টরা কোথায়? সবাই পাশের ক্লাসরুমে আছে। আমি দ্রুত রুম থেকে বের হয়ে গেলাম। পাশের ক্লাসরুমে তালা মারা আছে, তাই একইভাবে তালা ভেঙে ভিতরে ঢুকলাম। একইভাবে সবাইকে বেঁধে রাখা হয়েছে। আমি সবার বাঁধন খুলে দিলাম। নিশি অনেক ভয় পেয়ে গেছে। সে আমাকে সবার সামনে জড়িয়ে ধরল। নিশি, টেনশনের কোনো দরকার নেই, আমি আছি তো, কিছুই হবে না। সবাই চলো এখন। আমি সবাইকে নিয়ে নিচতলায় নিচে নিয়ে আসলাম। কলেজের খোলা মাঠে আসতে দেখি সেখানে আমার জন্য আগে থেকে জোকার কিংয়ের দলবল সহ তার খাস লোক আমজাদ অপেক্ষা করছে। আমজাদ আমাকে দেখা মাত্রই কয়েক কদম পিছিয়ে চলে গেল। আমজাদ রীতিমতো কাঁপছে। রাকিব, তুই এখনো বেঁচে আছিস? তুই কি ভেবেছিস তুই আর তোর 2 টাকার জোকার কিং আমাকে মারতে পারবে? সবাই শুধু আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যার আগে থেকেই জানে যে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে। স্যার, সবাইকে সুরক্ষিতভাবে এই মাঠ থেকে নিয়ে যান। কিন্তু তোমাকে এখানে একা রেখে আমি যাব না। মিম, খোদার ইচ্ছা ছাড়া রাকিবকে কেউ মারতে পারবে না। লাখ লাখ মানুষের দোয়ার আছে রাকিবের উপর, তাই কিছুই হবে না। এখন সবাই সেফলি আমার সাথে আসো। সবাই দ্রুত মাঠ ত্যাগ করে ক্লাসরুমে আর টিচার্স রুমে চলে গেল। আমি তাদের রুমে বাইরে থেকে লাগিয়ে দিলাম। আবার ফিরে গেলাম মাঠে। সবাই জানালা দিয়ে বাইরের পরিস্থিতি দেখছে। রাকিব, তুই একবার বেঁচে গিয়েছিলি দেখে ভেবে নিস না আবারও বেঁচে যাবি। ওই তোরা সবাই মার ওকে। আমজাদের পিছন থেকে 5 জন গুন্ডা আমার দিকে এগিয়ে আসলো। আমার কাছে আসার আগেই আমি আমার মিনি গান দিয়ে সবার কপাল বরাবর শুট করি। 5 জনের সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই শুধু দেখছে ক্লাসের ভিতর থেকে। আমার মিনি গানের বুলেট শেষ, তাই সেটা ছুঁড়ে ফেলে দিলাম। সবাই একসাথে আমার দিকে দৌড় লাগালো। সবার হাতে রড পাইপ, হকি স্টিক ইত্যাদি আছে। আমি খালি হাতেই এগোতে লাগলাম। বাবা, এরা তো রাকিবকে মেরে ফেলবে। রাকিবের কাছে তো অস্ত্র নাই কোনো। চিন্তা করিস না মা, বাঘের সামনে যতই নেকড়ে আসুক, বাঘ একাই সবাইকে মারার ক্ষমতা রাখে। তেমনি রাকিবের কোনো অস্ত্রের দরকার নেই, রাকিব একাই 100।
সবাই অবাক দৃষ্টিতে বাহিরের দিকে তাকিয়ে আছে। আমি আমার হাত ব্যবহার করে সবাইকে কুপকাত করে ফেলেছি। এলো পাথারি ঘুষি আর ফ্লাইং কিকের সামনে কেউ টিকতে পারছে না। একজনের হাত থেকে হকি স্টিক নিয়ে সবাইকে আঘাত করতে লাগলাম, কারো মাথায়, কারো পায়ে, কারো বুকে। সবাই যখন প্রায় কুপকাত, তখন আমজাদ এক চাপাটি নিয়ে আমার দিকে তেড়ে আসলো। আমজাদ আমাকে আঘাত করার আগেই আমি আমজাদের হাত ধরে ফেললাম। আমি মুচকি হাসি দিয়ে আমজাদকে বললাম, ধন্যবাদ চাপাটিটার জন্য। কথাটা বলে আমজাদের হাত থেকে চাপাটিটা নিয়ে আমজাদের বুকে লাথি মারলাম। সে ছিটকে গিয়ে পড়ল। আমি চাপাটি দিয়ে সবাইকে এলো পাথরে কুপোতে রাখলাম। 2 মিনিটের মধ্যেই মাঠটা রণক্ষেত্রে পরিণত হয়ে গেছে। আমি ইতিমধ্যে আমার আগের রূপে ফিরে এসেছি। সবার শরীর থেকে হাত পা আলাদা করে দিয়েছি। সবার শরীর থেকে রক্তের বন্যা বইতে লাগলো। রক্তমাখায় মাঠটায় একদিন আগে একটা কলেজের মাঠ ছিল। আমার এই ভয়ঙ্কর রূপ দেখে সবাই ভয় পেয়ে গেল। আমজাদও রীতিমতো কাঁপাকাঁপি শুরু করে দিল। আমজাদ বাদে আর কেউ বেঁচে নেই এই যুদ্ধক্ষেত্রে। তাই চাপাটিটা ফেলে দিলাম। কিরে, ভয় পাচ্ছিস কেন? আয়, মার আমাকে। দেখ, আমার কাছে কোনো হাতিয়ার নেই। আমজাদ একটা লোহার রড নিয়ে আমার দিকে তেড়ে আসলো। আমি নিচু হয়ে আমজাদের বুকে আর পেটে কয়েকটা ঘুষি মারলাম। ফলে তার মুখ থেকে রক্ত বের হতে লাগলো। আমজাদ হাঁটু গেড়ে আমার পায়ের সামনে বসে পড়ল। হাত থেকে অটোমেটিক হকি স্টিক পড়ে গেল। কিরে, ভুলে গেলি আমি কোথা থেকে ট্রেনিং নিয়েছি? মানুষের শরীরের কোন জায়গায় মারলে মানুষের শরীরের সব কোষ কাজ করা বন্ধ করে দেয় তা জানি আমি, আর এটা তুইও জানিস। আমজাদের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, আর বের হবেও না। এমন সময় আমজাদের মোবাইলে ফোন বেজে উঠল। আমজাদের মোবাইল বের করে দেখলাম জোকার কিং ফোন করেছে। আমি কল রিসিভ করে লাউড স্পিকারে আমজাদের কানে দিলাম। কিরে, সেই টিচারকে মারতে পারলি? আমি আমজাদের বুকে লাথি মারলাম। ফলে আমজাদের গলা থেকে আওয়াজ বের হতে লাগলো, বস বাঁচান আমাকে। আমি আমজাদের মাথা বরাবর পা রাখলাম। আমজাদ আত্মনাদে কেঁদে দিল। আমি মোবাইল আমার কানে নিলাম। হ্যালো আমজাদ, কি হয়েছে তোর? আমজাদ এখন জন্ম মৃত্যুর মাঝখানে চলছে। কে তুই? যাকে মারতে পাঠিয়েছিস। আর এতদিন আমি তোকে ফোন দিয়ে হুমকি দিয়েছি আমি যে তোর মৃত্যু। আমি জানি না তুই কে, কিন্তু আমি তোকে খুঁজে তিলে তিলে মারবো। আমি রাকিব, দ্য মাফিয়া কিং। জোরে চিৎকার দিয়ে বললাম। কলেজের সবাই আমার কথা শুনতে পেল। রাকিব, তুই এখনো বেঁচে আছিস? তোকে না মারা পর্যন্ত আমি কিভাবে মরতে পারি? তুই আমার পরিবারের সব সুখ শান্তি শেষ করে দিয়েছিস। এবার তোকেও শেষ করব। তুই আমাকে মারতে চাস, তাই না? আমি অপেক্ষা করছি, আয় তুই। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, চিন্তা করিস না, তোকে বেশি দিন অপেক্ষা করব না, আমি আসছি। ফোন কেটে দিয়ে ছুঁড়ে ফেললাম। আমজাদের বুকে আরেকটা লাথি দিলাম। ফলে আমজাদের হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দিল। আমজাদ সাথে সাথে মরে গেল। আমি ক্লাসরুম আর টিচার্স রুমের দরজা খুলে দিলাম। সবাই এখনো অনেক ভয় পেয়ে আছে। চিন্তা করার আর কোনো কারণ নেই। আমি থাকতে কলেজে কোনো স্টুডেন্ট বা কোনো টিচার কিচ্ছু হতে দেব না। আমার মনে হয় এই কলেজে তোমার টাকা উচিত। কি বলছো বাবা? আমি ঠিকই বলছি। রাকিব যে জায়গায় থাকবে, মৃত্যু তার পিছে পিছে সেখানেই যাবে। সবাই ভালো করে কলেজের ক্যাম্পাসটা দেখে নাও। যে কলেজে কয়েক ঘন্টা আগে সন্তুষ্ট ছিল, সেই কলেজ এখন রক্তে ভেজা। কিন্তু স্যার, আজ রাকিব স্যার না থাকলে আমাদের কেউ বাঁচতে পারতো না। আজকে এরা সবাই রাকিবকে মারার জন্য এসেছে। কিন্তু স্যার, প্রিন্সিপাল স্যার সত্য কথাই বলছে। এরা সবাই আমাকে মারার জন্য এসেছে। আর আমি আর চাই না এই কলেজে থাকতে, কারণ আমি রাকিব মানে মৃত্যু। আমি যেখানেই থাকবো সেখানেই মৃত্যুর কালো ছায়া ঘনিয়ে আসবে। আমার যাওয়ার সময় এসে গেছে। কিন্তু আজকে যা হলো তার এক্সপ্লেনেশন কিভাবে দেবেন? আপনি বলেছিলেন যে আপনার এক ভয়ঙ্কর অতীত আছে, আমরা সেই অতীত শুনতে চাই। সময় এখন আসেনি, সময় আসলে ঠিকই জানতে পারবে সবাই। সেই সময়টা কখন আসবে রাকিব? তুমি একটু আগে চিৎকার দিয়ে বলছিলে যে তুমি রাকিব দ্য মাফিয়া কিং। তুমি কি সত্যি মাফিয়া কিং? নাহলে তোমার কাছে বন্ধু কিভাবে আসলো? তুমি এইভাবে হিংস্রতার সাথে এতক্ষণ কিভাবে করলে? আমরা সবাই জানতে চাই। সবাই মিমের কথায় সায় দিল। আমি প্রিন্সিপালের দিকে তাকালাম। তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন। আমি কিছু বলার আগে কলেজ ক্যাম্পাসের মাটি কাঁপতে লাগলো। আকাশে হেলিকপ্টারের পাখা শব্দ হতে লাগলো। কলেজের গেট দিয়ে পিঁপড়ের মতো গাড়ি আসতে লাগলো। সব BMW অথবা ল্যাম্বরগিনি গাড়ি। গাড়ি থেকে সব দানবের মতো বডি বিল্ডার আর্মি বের হতে লাগলো। সবার হাতে হাইটেক গান, কালো প্যান্ট, কালো কোট আর কালো সানগ্লাসে সবাইকে ম্যান ইন ব্ল্যাকের ছবির এজেন্টের মতো লাগছে।
একজন আমাকে দেখে দৌড়ে আসলো আমার কাছে সে হাঁটু গেড়ে বসে আমার হাত জোড়ায় চুমে দিল আর তার মাথায় রাখলো। বস, আপনি এতদিন এখানে ছিলেন আর আমরা জানতেও পারলাম না। সেই দিন দেখা হওয়ার পর আমি দলে গিয়ে সব বিশ্বস্ত লোকেদের নিয়ে টিম বানাতে শুরু করি, আর আজকে জানতে পারলাম জোকার কিং এই কলেজে অ্যাটাক করবে। তাই আমরাও চলে এসেছি। আর অপেক্ষা করতে পারবো না বস। বিগ বসের মৃত্যুর প্রতিশোধ নিব আমরা। যারা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদের সবাইকে কুচি কুচি করে কেটে ফেলবো। তোদের চিন্তা করার কোনো দরকার নেই। বিশ্বাসঘাতক আমজাদকে আমি শেষ করে ফেলেছি। আর পরবর্তী টার্গেট জোকার কিং, যাকে মারার সময় এসে গেছে। রাকিব, হচ্ছেটা কি? আমি সবার দিকে তাকালাম। সবাই আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি পিছিয়ে গেলাম। আমি আমার দলের সবার কাছে গেলাম। তারপর পিছনে ফিরে কলেজের সবার উদ্দেশ্যে বললাম, তোমরা জানতে চাও না আমি কে, আমার পরিচয় কি? এই যে দেখতে পাচ্ছ এরা সবাই আমার দুনিয়া, আমার পরিবার। আর এখন সবার জানার সময় হয়ে গেছে আমার আসল পরিচয়। কারণ এরপর আমি জীবিত থাকবো কিনা তাও জানি না। তাই শোনো সবাই, আমি হলাম এই বাংলাদেশের মাফিয়া কিং। সময়টা 1 বছর আগে। আমি বিদেশ থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেশে ফিরি। এয়ারপোর্ট থেকে বের হতে দেখি আমার আব্বু সেলিম খান আর আমার কাকা সোহেল খান আমার জন্য অপেক্ষা করছে। আমার আব্বু এই দেশের মাফিয়া কিং ওরফে বিগ বস, যার নামে বড় বড় সন্ত্রাসী দল কেঁপে ওঠে। আমার আব্বু ছিল দয়ার সাগর। গরিব দুঃখীদের জন্য তিনি ছিলেন মসিহা, কিন্তু অপরাধী। সন্ত্রাসীদের জন্য তিনি ছিলেন আজরাইল। আমার কাকা আব্বুর সাথে থেকে সব কাজে সাহায্য করে। আমার আব্বু এই দেশের সরকারের অনেক সাহায্য করেছে, তাই কোনো আইনি ঝামেলায় তিনি পড়েন না। আরে আমার ছেলে, আমার চোখের মনে, আমার খোকা, তুই এসে গেছিস? আব্বু, আমি কি এখনো ছোট আছি যে তুমি আমাকে এই নামে ডাকছো? আরে রাকিব, বাবার জন্য তার সব সন্তান একসাথে থাকে। এখন বল, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবে নাকি গাড়িতে উঠবো? হ্যাঁ, ও তুই এই দেশের মাফিয়া কিং ওরফে বিগ বসের ছেলে, তুই কেন দাঁড়িয়ে থাকবি? চল। আমি গাড়িতে উঠালাম। গাড়ি আমজাদ চালাচ্ছে, তার পাশে কাকা বসে আছে আর আমি পিছনে বসে আছি। আমার পাশে আমার আব্বু বসেছে। আমজাদ আমার আব্বুর খাস লোক আর অনেক বিশ্বস্ত। আমাদের গাড়ির পিছনে আরো 5টা গাড়ি আসছিল, যেগুলোতে আমাদের বডিগার্ড ছিল। বিদেশে তোর লাইফ কিরকম কাটছিল? ভালোই কাটবে অবশ্যই। একজন মাফিয়া কিং এর ছেলে বলে কথা। কত গুন্ডা আমার উপর অ্যাটাক করেছে। অসংখ্য বার আমি মরতে মরতে বেঁচেছি। আমার কথায় আব্বু মাথা নিচু করে চুপ হয়ে গেল। আমার কথায় আব্বু কষ্ট পেয়েছে বুঝলাম। আসলে আমাকে এইসব ঝামেলা থেকে দূরে রাখতে আব্বু আমাকে বিদেশে পাঠিয়েছিল। আরে আব্বু, আমি তো মজা করছিলাম। আমাকে মারা কে চেষ্টা করবে আব্বু? কেউ তো সেখানে জানি না যে আমি কিংবা আমার আসল পরিচয় কি। আব্বু মাথা উঁচু করে হাসি মুখে আমার দিকে তাকালো। আমাকে কষ্ট দিতে তোর ভালো লাগে তাই না? ভাইজান, রাকিব বড় হয়েছে। আমার মনে হয় রাকিবকে এখন বিয়ে দিতে হবে, তাহলে আর কাউকে কষ্ট দিতে পারবে না। কাকা, আমি আসতে না আসতেই তুমি আমার বিয়ে নিয়ে পড়লে। তোর কাকা তো ঠিকই বলেছে, তুই এখন বড় হয়েছিস, তোর লেখাপড়াও শেষ, এখন বিয়ে করবি না তো কখন করবি? আগে কোনো চাকরি পেয়ে নি, তারপর এসব ভাবা যাবে। আমার এত সম্পত্তি থাকতে তোর আবার চাকরি করার কেন প্রয়োজন হবে? আরে ভাইজান, তুমি রাকিবকে কি চিনো না? রাকিব নিজের ইনকাম দিয়ে তার বউ বাচ্চাকে খাওয়াবে। আমরা কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম। আমাদের বাড়িটা অনেক বড়। আমার দাদা ছিল জমিদার, তাই তার বাড়িতে আমরা থাকি। আমাদের বাড়িটার দোতলা। আমাদের জয়েন্ট ফ্যামিলি। আমাদের বাড়িতে আমার আব্বু, আমার কাকা, আমার মামা ইত্যাদি সবার পরিবার থাকে। আমি গাড়ি থেকে নামতেই সবাই আমার কাছে ছুটে আসলো। সোহেল কাকার ছেলে মেয়েরা আমার দিকে দৌড়ে আসলো। আরে এত হইচই করার কিছু হয়নি, সবার জন্য চকলেট আর খেলনা নিয়ে এসেছি। আরে আমার ছেলেটা কত শুকিয়ে কাঠ হয়ে গেছে বিদেশ থাকতে থাকতে। এমন সময় পিছন থেকে মেয়েলি গলায় আওয়াজ এলো, ফুপু, তোমার ছেলে বিদেশে থাকতে থাকতে একটা গন্ডার হয়েছে। দেখেছো তার শরীর? একেবারে গন্ডারের মতো দেখতে। আর তুমি কিনা বলছো যে সে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি পিছন তাকিয়ে দেখি একটা হুড়পুরির মতো দেখতে মেয়েটি কথাটি বলল। প্রথম দেখাতেই ঘায়েল হয়ে গেলাম। আমি আম্মুকে ইশারা দিয়ে জিজ্ঞেস করলাম, এ কে? কিরে, চিনতে পারলি নাকি?
না তো আমি চিনতে পারছি না কে। কেউই হাদারামকে বলবে না যে আমি কে। আমি মেয়েটার কাছে গিয়ে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নিলাম। মামি, আমাকে হাদারাম বলার সাহস একমাত্র আমার শাকচুন্নি মেয়েরই আছে। এই তো চিনতে পেরেছে। আম্মু, তুমিও তাহলে এই হাদারামের সাথে তাল মিলিয়ে আমাকে শাকচুন্নি বললা? যা সত্যি তাই বলেছি। দেশে কত বছর পর আসলাম, ভেবেছিলাম তুই সুন্দর হয়ে গেছিস, কিন্তু না, তুই এখনো শাকচুন্নি আর পেতনির মতোই হয়ে গেলি। আমি তোকে ছাড়বো না, গন্ডারের বাচ্চা, তেলাপোকার ডিম। এই বলে প্রিয়া আমাকে তাড়া করলো। আমিও দৌড়তে লাগলাম, আমাকে পায় আর কে। যতই হোক প্রিয়া একজন মেয়ে হয়ে আমার সাথে দৌড়ে পারবে না। আমি আমার ব্যাগ নিয়ে আমার রুমে চলে গেলাম। প্রিয়াও হার মেনে নিল। আমার রুম দোতলায়। আমি ব্যাগটা কাঁধ থেকে বিছানায় রেখে ব্যাগ থেকে টাওয়েল বের করে বাথরুমে চলে গেলাম। আমি গোসল করে নিলাম। গোসল শেষ করে বের হয়ে আমি শকড, কারণ আমার রুমে প্রিয়া আগে থেকে বিছানায় বসেছিল। লজ্জার ব্যাপারটা হলো যে আমি শুধু একটা টাওয়েল পরে আছি। আমাকে দেখে প্রিয়া অন্যদিকে মুখ ফিরে নিল। আমি যে কি লজ্জায় পড়ে গেলাম। আমার শার্ট প্যান্ট প্রিয়ার সামনে, তাই আমি প্রিয়ার সামনে যেতে পারছি না। তুই এখানে কি করিস? আমি এসেছিলাম তোকে ডিনারের জন্য ডাকতে, এসে দেখে তুই বাথরুমে, তাই অপেক্ষা করছিলাম। আমাকে ডাকা দেওয়া হয়ে গেলে এখন যা, আমি আসি। প্রিয়া দরজার কাছে গিয়ে আবার দাঁড়িয়ে পড়ল। আমার দিকে ঘুরে বলল, যাই বলিস, বিদেশে গিয়ে একেবারে গন্ডারের মতো শরীর বানিয়েছিস, একেবারে জিম করা সিক্স প্যাক ওয়াল বডি। তোর প্যাক বন্ধ হলে এখন যা তো আমার রুম থেকে। প্রিয়া আমার রুম থেকে, আমি ব্যাগ থেকে শার্ট প্যান্ট বের করে পরে নিলাম। আমি খেতে চলে গেলাম। আমি নিচে এসে দেখি সবাই আমার জন্য অপেক্ষা করছে। সবাই আমার জন্য সিট রেখে দিয়ে গেছে আগে থেকেই। আমি বসে পড়লাম। আমার বিপরীত দিকে প্রিয়া বসে আছে, আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমি খেতে শুরু করলাম। খাবারের প্রথম লোকমা খেতে আমি অবাক হয়ে গেলাম। বাহ, আজকে খাবারটা সত্যি সুস্বাদু হয়েছে। আম্মু, আমি এই খাবারের স্বাদ এত বছর বিদেশে গিয়ে মিস করেছি। আজ কতদিন পর তোমার হাতে রান্না খেলাম। কিন্তু আজকে তো আমি রান্না করিনি, সব রান্না প্রিয়া করেছে। তোর আসার কথা শুন আজকে সকাল থেকে রান্নাঘরে গিয়ে তোর সব প্রিয় খাবার রান্না করেছে। ওয়াক্থু, এই শাকচুন্নি রান্না করা খাবার খাচ্ছিলাম আমি। আমার ভাবতেই ভয় লাগছে। এই শাকচুন্নি, তুই কবে থেকে রান্না করা শিখেছিস? তাও আবার এত খারাপ রান্না। আমার কথা শুনে প্রিয়া অনেক কষ্ট পেল। প্রিয়া কিছু না খেয়ে নিচ রুম থেকে চলে গেল। তোর এইভাবে প্রিয়ার সাথে কথা বলা ঠিক হয়নি। তুই কি জানিস প্রিয়ার নিজের রান্নার স্কুল আছে? আরে রাকিব তো প্রিয়ার সাথে মজা করছিল। এরকম মজা দুইজনের সাথে ছোটবেলা থেকেই করে আসছে। কিন্তু আজকেটা একটু বেশি হয়ে গেছে। রাকিব, প্রিয়া আজকে অনেক ভালোবেসে তোর জন্য রান্না করেছে, কিন্তু তুই এটা ঠিক করিস নাই। হয়েছে, সব ভুল আমার। এখন আমি গিয়ে মহারানীর অভিমান ভাঙাবো। দাও আমাকে প্রিয়ার খাবার দাও। আমি প্রিয়ার খাবার নিয়ে প্রিয়ার রুমে গেলাম। দরজা নক করলাম কয়েকবার, কিন্তু কোনো রেসপন্স পেলাম না। দরজা খোলা আছে তাই ভিতরে ঢুকে গেলাম। ভিতরে গিয়ে দেখি প্রিয়া বালিশের ভিতর মুখ লুকিয়ে শুয়ে আছে। আমি প্রিয়ার এই স্বভাব জানি। প্রিয়া যখন কারো উপর অনেক বেশি রাগ বা অভিমান হয় তখন প্রিয়া এইভাবে বালিশের ভিতর মুখ লুকিয়ে শুয়ে থাকে। প্রিয়া, আই এম সরি। আমি ক্ষমা চাইছি তোর কাছে। তোর সাথে আমি মজা করেছিলাম। সত্যি বলতে আজ অনেক বছর পর এত সুস্বাদু খাবার স্বাদ পেয়েছি। তোকে ধন্যবাদ দিলাম। আরে দেখ, আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি। প্রিয়া কোনো কথাই বলছে না। বুঝে গেলাম এভাবে কাজ হবে না। আমি খাবারটা টেবিলে রেখে প্রিয়াকে কোলে নিলাম। প্রিয়া হাত পা ছুটছে আমার থেকে বাঁচার জন্য। এই গন্ডারের বাচ্চা, তেলাপোকার ডিম, আমাকে ছাড়। ঠিক আছে, ছেড়ে দিলাম। এই বলে প্রিয়াকে বিছানার উপর ছুঁড়ে ফেলে দিলাম। রাগ ভাঙলে খেয়ে নে। না, আমি খাবো না। দেখ, তোর জন্য কিন্তু আমি এখনো খাইনি। তুই যদি না খাস তাহলে আমিও খাবো না। কি, তুইও খাসনি? কিন্তু কেন? তুই খাবি না তো আমি খাবো, এটা ভাবলি কি করে? আইসে দরদ দেখাইতে। আর ঢং করতে হবে না, আমাকে খাইয়ে দে। আমি প্রিয়াকে খাইয়ে দিচ্ছি নিজের হাতে। শুধু তুই খাবি, আর আমাকে কে খাইয়ে দেবে? প্রিয়া আমাকে খাইয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর আমি প্রিয়ার হাতে কামড় বসিয়ে দিলাম। কুত্তা, গরু, রামছাগল, তুই তো আজকে শেষ। এই বলে প্রিয়া আমাকে মারতে আসলো, কিন্তু আমি প্রিয়ার 2 হাত ধরে প্রিয়াকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। প্রিয়ার চুল তার মুখের সামনে এসে পড়েছে। আমি প্রিয়ার মুখে ফু দিয়ে তার চুলগুলো সরিয়ে দিলাম। প্রিয়াও ছটফটানো বন্ধ করে দিল। আমি প্রিয়া ঠোঁটের দিকে আমার মুখ এগিয়ে দিলাম। প্রিয়া তার চোখ বন্ধ করে দিল। প্রিয়ার ঠোঁট জোড়া কাঁপা শুরু করলো।
আমি প্রিয়া হাত ছেড়ে দিলাম, কিন্তু প্রিয়ার ওইদিকে কোনো নজর নেই। অনেকক্ষণ হয়ে গেল, প্রিয়া কারো উপস্থিতি টের না পেয়ে চোখ খুলল। প্রিয়া চোখ খুলে দেখে আমি রুমে নেই। প্রিয়া যেন হাফ ছেড়ে বাঁচলো, কিন্তু আমার আচরণে প্রিয়ার একটু খারাপ লাগেনি, কারণ প্রিয়া আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। আর অন্যদিকে আমি নিজের রুমে গিয়ে আবার ব্যাগ করলাম। সেখান থেকে একটা ডায়মন্ড রিং বের করলাম। সেই রিংয়ে লাভ আকারে ডায়মন্ড বসানো আছে, আর তার উপরে লেখা প্রিয়া, আমি তোকে অনেক ভালোবাসি। তোকে আমার মনের কথা বলতে গ্র্যাজুয়েশন শেষ না হতেই আমি দেশে ফিরে আসি। তুই শুধু আমার, আর কারো না। মনে মনে কথাগুলো ভাবছিলাম। এমন সময় দরজায় কারো নক করার আওয়াজ পেলাম। আমি দরজার দিকে তাকিয়ে দেখি দরজা খোলা আছে, আর প্রিয়া দাঁড়িয়ে আছে। আমি দ্রুত রিং পকেটে ঢুকিয়ে ফেলি। তুই এত রাতে আমার ঘরে কি করিস? তার আগে বল, তুই আমাকে দেখে কি লুকাইলি? তা আমি তোকে কেন বলবো? আর একটু আগের ঘটনার জন্য সরি, আমার সেরকম কোনো মতলব ছিল না। আমি সেই ব্যাপারে কথা বলতে আসিনি। আর তাছাড়া ব্যাপারটা আমার কাছে ভালোই লেগেছে। কে? তোর ভালো লেগেছে মানে কি? কিছু না, তুই আগে বল কি লুকাইলি আমাকে দেখে। আমার তো মনে হলো ডায়মন্ডের রিং। কার জন্য এনেছিস? গার্লফ্রেন্ডের জন্য? প্রিয়ার চোখ ঝলঝল করছিল। প্রিয়া আমার থেকে উত্তর জানতে চাইছে। তেমনি ভেবে নে, আমার ভালোবাসা মানুষের জন্য নিয়ে এনেছে, আর এটা তাকে তখনই দিব যখন আমি তাকে আমার ভালোবাসার কথা জানাবো। প্রিয়া আমার কথা শুনে ভিতর থেকে অনেক ভেঙে পড়ল। সে কিছু না বলেই আমার রুম থেকে চলে গেল। প্রিয়া নিজের রুমে গিয়ে কাঁদতে কাঁদতে আবার বালিশের ভিতর নিজের মুখ লুকিয়ে শুয়ে পড়ল। ইস, প্রিয়া আমাকে হাজারাম বলে ঠিক কাজ করে। এত বড় সুযোগ কিভাবে আমি হাতছাড়া করতে পারলাম? এখনই প্রিয়াকে প্রপোজ করে ফেলতাম। সমস্যা নাই, কালকে সকালে সময় নষ্ট না করে প্রিয়াকে প্রপোজ করে ফেলবো। পরের দিন সকালে অনেক হই হুল্লোড়ে আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুরতে দেখলাম মাত্র 7টা বাজে। আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম। নিচে গিয়ে দেখি বাড়িটা ডেকোরেশনে লোকেরা সাজাচ্ছে। আমি ডাইনিং সোফায় বসলাম। সবাই একসাথে চা খাচ্ছে, কিন্তু প্রিয়াকে দেখতে পেলাম না। আমাকে দেখে মামি 1 কাপ চা দিল। আজকে সকাল সকাল বাড়ি কেন সাজানো হচ্ছে? কারো বিয়ে নাকি? কথাটা বলে আমি চায়ের কাপে চুমুক দিলাম। হ্যাঁ, আজকে প্রিয়াকে পাত্রপক্ষ দেখতে আসছে। আমি সাথে সাথে কাশতে শুরু করলাম। দেখতে আসছে মানে কি? দেখতে আসছে মানে বিয়ের জন্য দেখতে আসছে। প্রিয়া কি রাজি বিয়েতে? এতদিন তো ছিল না, আমাদের বলেছিল সঠিক সময় আসলে নিজেই বিয়ের কথা বলবে। গতকাল রাতে হঠাৎ আমার কাছে এসে বলে যে সে কি না বিয়েতে রাজি। তাই আজকে সবাই উঠে পড়ে লেগেছে পাত্রপক্ষের, যাতে কোনো দিক দিয়ে সম্মানহানি না হয়। আমি সাথে সাথে প্রিয়ার রুমে গেলাম। নক না করে ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকতে দেখলাম প্রিয়া মাত্র গোসল করে বের হয়েছে। শরীরে একটা টাওয়াল পেঁচানো, শরীর থেকে এখনো পানি ফোঁটা পড়ছে। রাব্বি, তুই এখানে কি করছিস? একটা মেয়ের রুমে আসতে হলে যে নক করে আসতে হয়, এটা জানিস না? আমি প্রিয়ার কথার কোনো উত্তর না দিয়ে প্রিয়ার হাত চেপে ধরে দেয়ালের সাথে মিশিয়ে দিলাম। তোর এত কিসের দেমাগ? তুই হঠাৎ বিয়েতে কেন রাজি হলি আমি জানি না, কিন্তু তুই এই বিয়ে কিছুতেই করবি না। তুই এখনই সবাইকে বলবি যে তুই এই বিয়ে করতে পারবি না। দেখ রাকিব, আমার হাতে ব্যথা লাগছে, আর আমি কেনই বা আমার বিয়ে আমি নিজে ভাঙবো? আর তুই বা কে হোস আমার বিয়ে আমাকে ভাঙার কথা বলার? আমি প্রিয়ার হাত ছেড়ে দিলাম। আমি কোনো কথা না বলে প্রিয়ার দিকে তাকিয়ে আছি। এক ঘোরের মধ্যে চলে গেছি আমি প্রিয়ার ঘাড়ে কিস করলাম। আমার কিসে প্রিয়ার শরীর কেঁপে উঠল। প্রিয়া আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল, কিন্তু আমার শার্টের বোতাম বেজে প্রিয়ার টাওয়াল খুলে গেল। আমি সাথে সাথে নিজের মুখ ঘুরে নিলাম। প্রিয়া নিজের শরীরে জামা দিয়ে ঢেকে দিল। আমি কিছুই জানি না। তুই এই বিয়ে করবি না, এই বিয়ে করলে আমি কি করব তা তোর ধারণার বাইরে। কথাটা বলে আমি রুম থেকে বের হয়ে গেলাম। প্রিয়া সেইখানে কান্না করতে থাকলো। আমি তো বিয়ে করতে চাইনি রে। আমি বাড়ি থেকে গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। গন্তব্যহীনভাবে গাড়ি চালাচ্ছে। হঠাৎ গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসলো। আমি সাথে সাথে গাড়ি ব্রেক করে ফেলি, ফলে বাচ্চাটা কিছু হয়নি। আমি গাড়ি থেকে নেমে বাচ্চাটা কাছে গেলাম। বয়স 2 থেকে 3 বছর হবে। বাচ্চারা বাবা মা এই ঘটনা দেখে দৌড়ে এলো। নিজেদের বাচ্চা দেখে রাখতে পারেন না? যদি কিছু হয়ে যেত তাহলে দায়ভার কে নিত? আপনি বিগ বসের ছেলে না? হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানলেন? আমার নাম রাহুল, আমি বিগ বসের আন্ডারে কাজ করি।
গতকাল আমিও আপনাদের সাথে এয়ারপোর্টে ছিলাম, কিন্তু আমি পিছনের গাড়িতে থাকায় আপনি আমাকে খেয়াল করেননি। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার জায়গায় অন্য কেউ থাকলে আমার বাচ্চাকে পিষে রেখে চলে যেত। বাঁচা মরার মালিক আল্লাহ, আমি শুধু মধ্যম হিসেবে কাজ করেছি। আমি আবার গাড়িতে উঠে বললাম। একটা পুকুর পাড়ে এসে গাড়িটা থামালাম। গাড়ি থেকে নেমে পুকুরের পাড়ে গিয়ে বসে পড়লাম। ছোটবেলায় আমি আর প্রিয়া কত খেলেছি এই জায়গা। আমাদের অসংখ্য মূল্যবান স্মৃতি এই জায়গায় রয়েছে। পকেট থেকে ডায়মন্ড রিংটা বের করলাম। ডায়মন্ড রিংটা নাড়ি চাড়ি দেখছে। কতই না ভালোবেসে এই আংটিটা নিয়ে এসেছিলাম, কিন্তু সব বৃথা হয়ে গেল। আমি যে আংটিটা পুকুর পানিতে ছুঁড়ে ফেলবো সেই সময় আমার ফোন বেজে উঠল। আমি ফোন বের করে দেখি প্রিয়া ফোন করেছে। কেন ফোন দিয়েছিস? তোর বিয়ের কথা পাকা হবে আজকে, তোর তো খুশি থাকার কথা আজকে। ফোন রাখ। তুই কোথায় এখন? বাসা সবাই টেনশন করছে। আমি কোথায় তা জেনে তোর লাভ কি? তুই তোর বিয়ে নিয়ে পর। আমার পাত্রপক্ষ এসে পড়েছে রাকিব। তুই যদি চাস আমার বিয়ে না হোক তাহলে তুই এখনই ফিরে আয়, না হলে আমি এক্ষুনি বিয়ে করে ফেলবো। আমি ফোন কেটে দিলাম। তারপর গাড়িতে উঠে আবার বাসার দিকে রওনা হলাম। বাড়ির সামনে পৌঁছতেই কয়েকটা গাড়ি দেখতে পেলাম, মনে হয় পাত্রপক্ষের গাড়ি। আমি ভিতরে ঢুকতে দেখি পাত্রপক্ষরা সবাই এসে পড়েছে। প্রিয়া সুন্দর করে সেজে তাদের সামনে গিয়ে বসে আছে। সবাই অনেক আনন্দে আছে। তুই কোথায় গেছিলি? পাত্রপক্ষ চলে এসেছে, সবাই খুব খুশি, তোর জন্য অপেক্ষা করছিলাম। আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। প্রিয়া আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কি হয়েছে রাকিব? কোনো সমস্যা হয়েছে কি? সব বলবো কাকা, তার আগে প্রিয়া তুই ওঠ, আমার সামনে দাঁড়া। কি হয়েছে রাকিব? মামি সবই জানতে পারবে আস্তে আস্তে। প্রিয়া আমার কথা কানে ঢুকে নি তোর? প্রিয়া আমার কথা কানে ঢুকে নি তোর? প্রিয়া পাত্রপক্ষের মাঝখান থেকে উঠে আমার সামনে এসে দাঁড়ালো। আমি একটু হাঁটু গেড়ে বসে আমার পকেট থেকে ডায়মন্ড রিংটা বের করে প্রিয়ার দিকে এগিয়ে গেলাম। সবাই শুধু আমার কাণ্ড দেখছে। তোকে ছোটবেলা থেকে অনেক ভালোবাসি, সত্যি বলছি, অনেক ভালোবাসি। বিদেশে থাকাকালীন তুই ফোন দিয়ে জিজ্ঞাসা করেছিলি যে তোর কথা কি আমার মনে পড়ে কিনা। আরে পাগলি, মনে করা হয় তাকে যাকে কেউ ভুলে যায়, কিন্তু তুই তো আমার হৃদয়ের কিনারে বসে আছিস সেই ছোট্টবেলা থেকে। আমরা একসাথে থাকলে মারামারি করব, ঝগড়াঝাটি করব, আলাদা থেকে ঝগড়া করার থেকে একসাথে থেকেই ঝগড়া করি। তুই কি হবি আমার জীবন চলার সাথী? তুই কি হবি আমার বুড়ো বয়সের লাঠি? তুই কি হবি আমার ভালো থাকার একমাত্র কারণ? তুই কি হবি আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন? যদি রাজি হইস তাহলে হাত দে, আংটি পরিয়ে দেবো। আর যদি রাজি না হইস তাহলে চিন্তা করিস না, এই আংটির জন্য হাতের অভাব হবে না। তবে আমার মনে শুধু তৈরি বসবাস। সবাই আমার প্রপোজ করার স্টাইল দেখে ভেবাচা খেয়ে গেল। পাত্রপক্ষ তো চোখ দিয়ে আমাকে গিলে খাচ্ছে। আমি আর প্রিয়া একে অপরের দিকে তাকিয়ে আছে। সবাই যখন আমাকে জিজ্ঞেস করবে এইসবের মানে কি, তখনই প্রিয়া তার হাত বাড়িয়ে দিল আমার দিকে। আমিও খুশি মনে প্রিয়াকে আংটিটা পরিয়ে দিলাম। এসবের মানে কি সলিম খান? আরে এখনো মানা বোঝনি? আমার মেয়ের বিয়ে আমার ভাগ্নের সাথেই হবে। আপনারা যে রাস্তা দিয়ে এসেছেন সেই রাস্তা দিয়ে চলে যান। পাত্রপক্ষরা নিরাশ হয়ে চলে গেল। আমি আর প্রিয়া পাশাপাশি বসে আছি, আর ফ্যামিলির সবাই আমাদের ঘিরে দাঁড়িয়ে আছে। এসবের মানে কি রাকিব? আফা, তুমি এখনো ওদের মন বোঝনি? এরা একে অপরকে ভালোবাসে। আমার মতে এদের বিয়ে খুব শীঘ্রই করে দেওয়া হোক। কিন্তু এ কি করে সম্ভব রফিক? আর কোনো কথা হবে না, আগামী শুক্রবার আমার ছেলের সাথে প্রিয়ার বিয়ে হবে। তারপর সবাই আমাদের বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেল। আমি আর প্রিয়াও নিজেদের জীবনে একসাথে কাটানোর কথা ভাবছিলাম, নিজেদের ভবিষ্যতের কথা ভাবছিলাম, একে অপরের সাথে কিভাবে থাকবো তার স্বপ্ন দেখছিলাম। কিন্তু এক জোরো হওয়া আমাদের সেই স্বপ্নটাকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিল। বুধবার রাতে আমি আব্বুর সাথে শহরের বাইরে গ্রামে যাই, মূলত আমাদের দূরের আত্মীয়দের নিমন্ত্রণ করতে সেখানে যাওয়া। আমাদের সাথে ছিল আমার কাকা হামজাদ আর 2 গাড়ি ভর্তি কাঠ। সবাইকে নিমন্ত্রণ করে বাড়িতে ফিরছিলাম, তখন প্রায় মাঝরাত। আমাদের শহর আর গ্রামের মাঝে একটা বিরাট জঙ্গল। আমাদের গাড়ি সেই অন্ধকার জঙ্গলের রাস্তায় আলোকিত করে চলছিল, কিন্তু হঠাৎ আমাদের গাড়ির সামনে একটা গাছ ভেঙে পড়লো। গাড়ি থেকে আমার কাকা নামলো, গাছের কাছে গিয়ে দেখলো গাছ ভাঙেনি, বরং কাটা হয়েছে। এদিকে কাকা চিৎকার দিয়ে বলল, কেউ গাড়ি থেকে নামবে না। আমাদের সামনে কাকার মৃতদেহটা মাটিতে পড়ে রইল। আব্বু এই দৃশ্য দেখে গাড়ি থেকে দ্রুত নামতে লাগলো, কিন্তু আমি আব্বুকে বাধা দিলাম। আব্বু, বাইরে বিপদ আছে, তুমি থাকো,
আমি দেখে আসি। আমার মনে হয় এই অ্যাটাকটা জোকার কিং করেছে। এই জোকার কিংটা আবার কে? জোকার কিং হলো এই দেশের সর্বথেকে বড় শত্রু, আর এই জন্য তোমার বাবাও অনেক বড় শত্রু। আমি জোকার কিংকে ছাড়বো না। আব্বু চিৎকার দিয়ে কথাটি বলল, কিন্তু সাথে সাথে গাড়ির কাঁচ ভেঙে একটা বুলেট আমার আব্বুর মাথার খুলি উড়িয়ে চলে গেল। আমি শুধু চোখ দিয়ে ঘটনাটা দেখলাম, আমার পুরো শরীর যেন জমে গেল। আমার মুখ থেকে স্পষ্ট কণ্ঠে কথা বের হলো, আব্বু, একে একে আমার 2 আপনজন মরে গেল আমার চোখের সামনে। আমি এই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে গেলাম। আমাদের পেছনে 2টা গাড়ি থেকে সব বডিগার্ডরা নেমে আসলো আর আমাদের গাড়িটাকে চারিদিক দিয়ে ঘিরে ফেললো, যাতে আর কোনো হামলা না করতে পারে। আমার আব্বুর নিথর শরীর আমার কোলে পড়ে আছে, আমার চোখ থেকে অনবরত পানি পড়ছে। এমন সময় অনেকগুলো গাড়ির হর্ন শুনতে পেলাম। আমাদের সবাইকে অনেকগুলো গাড়ি ঘিরে ফেলেছে। গাড়ি থেকে অনেকগুলো লোক নামলো আর আমাদের সামনে এসে দাঁড়ালো। একজন লোক যার হাতে শটগান ছিল। রাকিব, এই হলো জাবেদ, জোকার কিং এর ছেলে। এই জায়েদে তোমার কাকা আর আব্বুকে মেরেছে। আমার মাথায় রাগ উঠে গেল। বাইরে আমাদের দলের লোকগুলো আর জোকার কিং এর লোকেদের মধ্যে যুদ্ধ হচ্ছে। জোকার কিং এর টিমের লোকজন অনেক বেশি, তাই আমাদের লোকেরা হিমশিম খাচ্ছে জোকার কিং এর লোকেদের মারতে। আমি গাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার চোখের সামনে আমার দলের লোকেদের মধ্যে দেখে আমার ভিতরে হিংস্রতা জেগে গেল। আমার পায়ের সামনে আমাদের দলের একজন লোক আহত হয়ে পড়ে আছে। আমি সেই আহত লোকটার হাত থেকে বন্দুকটা নিজের হাতে নিলাম। আমার বিবেক বারবার আমাকে বলছে সবাইকে মেরে ফেলতে। আমার আব্বু আর কাকার মৃত্যুর প্রতিশোধ আমাকে নিতেই হবে। এই কথাটাই আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। আমি দৌড় দিয়ে মাটিতে স্লিপ কেটে বন্দুক দিয়ে সবাইকে শ্যুট করতে লাগলাম। আমার সামনে যতজন ছিল সবার নিথর শরীর আমার সামনে পড়ে আছে। আমার আচমকা হামলাতে সবাই ভ্যাবাচাকা খেয়ে গেল। যারা আমার বাবার বিশ্বস্ত লোক, তারা কাকার বাবার পরের পুরীকে নিয়ে পেছনে চলে যাও। এই শয়তানগুলোকে শাস্তি না দিলে আমাদের শান্তি হবে না। চিন্তা করবেন না, এদের মধ্যে কেউ বেঁচে ফিরে যেতে পারবে না। এবার আমি শত্রুদের উদ্দেশ্যে বললাম, যারা আমাকে বা আমার বাবাকে মারতে এখানে এসেছে তারা সবাই আমার সামনে এসো। আমার দলের সবাই কাকার লাশ আর বাবার লাশকে নিয়ে পিছিয়ে গেল। আর জোকার কিংয়ের সব লোকেরা হাতে অস্ত্র নিয়ে আমার থেকে কয়েক হাত দূরে সামনে দাঁড়ালো। তাদের সামনে জোকার কিংয়ের ছেলে জাবেদ শটগান কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে। তোর বাবা আর কাকার সাথে তোর লাশেও যাবে এখান থেকে। আমার মৃত আব্বুর কসম, এখান থেকে তোরা কেউ বেঁচে যেতে পারবে না। এই কথা বলে আমি তাদের দিকে দৌড়ে এগোতে লাগলাম। জাবেদ আমার দিকে তাক করে শ্যুট করলো, কিন্তু আমি সরে গেলাম। মাটিতে পড়ে থাকা একটা চাপাটি হাতে নিলাম। তারপর জাবেদের গলা বরাবর বসিয়ে দিলাম চাপাটিটা। জাবেদের গলা দিয়ে রক্তের বন্যা বের হতে লাগলো। জাবেদের শটগানে যতগুলো বুলেট ছিল তা দিয়ে জোকার কিংয়ের লোকেদের মারতে লাগলাম। বুলেট শেষ হওয়ার পর হাত দিয়ে মারামারি শুরু করে দিলাম। আমার সামনে কয়েকজন ছিল তা আমি জানি না, আমি বাঁচবো কিনা তাও জানি না। আমার মানে শুধু এখন একটাই, প্রতিশোধের আগুন জ্বলছে। আর এই আগুন তখনই মিটবে যখন আমি এদেরকে সবাইকে নিজ হাতে মারতে পারবো। আমি একজনের হাত থেকে চাইনিজ কোরালটা কেড়ে নিয়ে সামনে যতজন ছিল সবাইকে কুপোতে লাগলাম। অনেকে পালিয়ে যেতে লাগলো। সবাই অন্ধকার জঙ্গলের ভেতরে চলে গেল। আমিও তাদের পিছন পিছন চলে গেলাম। আমার লোকেরা এখন কেউ আমাকে দেখতে পারছে না, কারণ আমি অন্ধকারের সাথে মিশে আছি। কিছুক্ষণ পর তারা দেখতে পেল অন্ধকার ভিতর দিয়ে একজন এগিয়ে আসছে। সবাই তাদের অস্ত্র তাক করলো সে অজানা ব্যক্তির দিকে। ভোরের আলো ফুটে গেল। সবাই দেখলো আমি এগিয়ে আসছি। আমার হাতে চাইনিজ কোরালটা আছে আর আমার পুরো শার্ট রক্তে ভিজে গেছে। এই রক্ত আমার না, বরং শত্রুদের। রাহুল আমার কাছে দৌড়ে এসে হাঁটু গেড়ে বসলো। তারপর আমার হাত দুটোকে চুমু দিয়ে নিজের মাথায় রাখলো। আজকে থেকে আপনি আমাদের বস। বিগ বসের জায়গায় আপনি বসবেন। আপনি হবেন এই শহরের একমাত্র মাফিয়া কিং। সব বডিগার্ডরা হাঁটু গেড়ে বসে আমাকে কুর্নিশ করলো, যেন আমি কোনো রাজা আর এরা সবাই হলো আমার সেনা। আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি গাড়ি চালাচ্ছি। আমার সাথে রাহুল বসে আছে আর পিছনের সিটে আব্বু আর কাকার মৃতদেহ পড়ে আছে। বাড়িতে পৌঁছতে পৌঁছতে সকাল হয়ে গেল। বাড়িতে পৌঁছানোর পর সবাই আমাদের অবস্থা দেখে প্রায় পাগল হয়ে গেল। সবাই আম্মু আর কাকিকে সামলাচ্ছে। সবার এই অবস্থা দেখে আমার কান্না পাচ্ছে, কিন্তু আমি এখন কাঁদলে সবাই আরও ভেঙে পড়বে। আমি সোফার উপর গিয়ে বসলাম। আমার পুরো শরীরে এখন রক্ত লেগে আছে। কেউ আমার সাথে কথা বলছে না, কারণ তারা জানে আমি এখন কোনো কিছু শোনার মতো অবস্থায় নেই।
রাহুল সবাইকে রাতের ঘটনা খুলে বলল, আর এটাও বললো যে আমি কিভাবে একা সবাইকে মেরেছি। সবাই বাড়ির বাইরে আম্মু আর কাকিকে সান্ত্বনা দিচ্ছে। আব্বু আর কাকাকে কবর দেওয়ার জন্য গোসল করানো হচ্ছে। আমি সবাই বসে নীরব চোখে পানি ফেলছি। এমন সময় আমার সামনে প্রিয়া আসলো। রাকিব, যাও গোসল করে নাও। ফুপাকে আর তোমার কাকাকে কবর দিতে হবে না তোমার। আমি প্রিয়াকে জড়িয়ে ধরলাম। আমি প্রিয়াকে জড়িয়ে ধরে কাঁদছি। প্রিয়া আমাকে সান্ত্বনা দিতে লাগলো। আমি গোসল করে নিলাম। তারপর আব্বু আর কাকাকে কবর দিলাম। কাকার সন্তানরা অনেক ছোট। তাদের জানাজা পড়ার পর আমি বাড়িতে ফিরে আসলাম। এই বাড়িটা গতকাল পর্যন্ত একটা বিয়ে বাড়ি ছিল। সবাই কত আনন্দ করছিল, কিন্তু এখন এই বাড়িটায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ির ভিতরে ড্রয়িং রুম সবাই বসে আছে। আমি ভিতরে ঢুকে রাহুলকে উদ্দেশ্য করে বললাম, রাহুল, জোকার কিংকে আমি কোথায় পাবো? তুই জোকার কিং এর ঠিকানা নিয়ে কি করবি? রাকিব শোন, এখনো সবাই তোর বাবা আর কাকার মৃত্যুটা বলতে পারছে না। তুই এমন কিছু করিস না যাতে আরো বড় কোনো দুর্ঘটনা ঘটে। মামা, আমি জানি আমি কি করছি। আমি জোকার কিংকে যতক্ষণ না পর্যন্ত নিজের হাতে মারতে পারবো ততক্ষণ শান্ত হয়ে বসতে পারলাম না। আমিও চাই তুই প্রতিশোধ নিস, কিন্তু তোকে আগে তোর বাবার মতো হয়ে উঠতে হবে। তোর এখন অনেক ট্রেনিং দরকার। তুই বিনা প্রস্তুতিতে জোকার কিং এর সাথে লড়তে পারবি না। সে অনেক ভয়ঙ্কর ডন। বস, আপনার মামা ঠিকই বলছে। বিগ বসের স্বপ্ন ছিল আপনি যেন আপনার বাবার পজিশনে বসেন আর তার সকল কাজ করবেন। আপনি হবেন এই দেশের মাফিয়া কিং। দোলাভাই নেই আর, তোর এখন দায়িত্ব এই পরিবারকে নিরাপদে রাখা। এই দেশের লাখ লাখ মানুষ দোলাভাইয়ের কারণে বেঁচে আছে, আর এখন তুই তাদের বাঁচাবে। আমি কি করব বুঝতে পারছি না। আমি কোনোদিনই এই মারামারি খুনোখুনির পথে আসতে চাইনি, কিন্তু আমাদের ইচ্ছায় কিছু হয় না। সবাই আল্লাহ তাআলার ইচ্ছা। গতকাল রাতে আমি তো আগের রাকিব ছিলাম না, ছিলাম এক আলাদা রাকিব। তার উদ্দেশ্য ছিল সব শত্রুকে লাশ ফেলে দেওয়া। কিন্তু আমার মনে হচ্ছে আমাকে পাল্টাতে হবে। আমাকে এমন এক রাকিব হতে হবে যা আমার আব্বু চেয়েছিল। তারপর থেকে আমি হয়ে গেলাম রাকিব দ্য মাফিয়া কিং। রাহুল, আমজাদ আর মামা মিলে আমাকে ট্রেনিং দিতে লাগলো। সব হাইটেক অস্ত্র চালানো, ফাইটিং, গাড়ি থেকে ট্যাঙ্ক চালানো ইত্যাদি শিখলাম। আমি সম্পূর্ণ এক আলাদা রাকিবে পরিণত হয়ে গেলাম 3 মাসের কঠোর ট্রেনিংয়ের ফলে। তারপর আমি জোকার কিংকে মারার জন্য উঠে পড়ে লাগলাম। গুপ্তচর থেকে জেনেছি জোকার কিং এই দেশে আছে, কিন্তু কোথায় আছে তা কেউ জানে না। তাই আমরা জোকার কিংয়ের সব অবৈধ ব্যবসায় বন্ধ করতে লাগলাম। যেখানে জোকার কিংয়ের লোক যত ছিল সবাইকে খুলে মারতে লাগলাম। এতদিন রক্তের নেশা লেগে গেছে আমার। সবাই এখন বলে আমি আমার আব্বুর থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গেছি। একদিন রাতে জোকার কিংয়ের গোডাউন পুড়িয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে দেখি আম্মু আমার জন্য জেগে আছে। এ কি আম্মু, তুমি এখনো ঘুমাওনি? তোমার শরীরে এমনিতেই ভালো না, তারপর রাত জাগলে তো শরীর আরো খারাপ হয়ে যাবে। আমার কিছু হবে না, তুই একটু এখানে এসে বস, তোর সাথে কিছু কথা আছে আমার। আমি আম্মুর কাছে গিয়ে বসলাম। এভাবে আর কতদিন চলবে রাকিব? তুই তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছিস, ঠিকমতো খাচ্ছিস না। তুই কি ভুলে গেছিস যে তোর একটা পরিবার আছে? তোর বাবা অনেক ভালো মানুষ ছিল, কিন্তু সে সবসময় বাইরের জগতের সাথে পরিবারকেও সামলাতো, কিন্তু তুই তো বাড়িতে থাকিস না সারাদিন। তুই কি ভুলে গেছিস যে তুই আর প্রিয়া একে অপরকে ভালোবাসিস? প্রিয়া সারাদিন রাত অপেক্ষা করে তুই কখন তার কাছে যাবি। এভাবে তো জীবন চলে না রে। জীবনে কাউকে অনেক দরকার হয় যে তার সাথে সারা জীবন চলতে রাজি হয়, আর তুই সেই জীবন সাথীকে পেয়েও অবহেলা করছিস। অনেক মাস তো পার হয়ে গেল, এবার বিয়েটা করে ফেল, না হলে আমি প্রিয়ার অন্য জায়গায় বিয়ে ঠিক করতে বলবো। মেয়েটা আর কত কষ্ট পাবে তুই বল। আমি আম্মুর প্রশ্নের উত্তর না দিয়ে প্রিয়ার রুমে গেলাম। প্রিয়া ঘুমিয়ে আছে। আজকে কত মাস পর প্রিয়ার রুমে আসলাম। অনেকদিন হয়ে গেল প্রিয়ার নিষ্পাপ আর মায়াবী মুখ দেখিনি। আমি প্রিয়ার সামনে হাঁটু করে বসলাম। অনেকদিন প্রিয়াকে এভাবে দেখিনি, তাই এখন প্রিয়াকে ছাড়তে মন চাইছে না। প্রিয়া তার রুমে কারো উপস্থিতি টের পেয়ে ঘুম থেকে উঠে গেল। প্রিয়া তার মুখের সামনে আমাকে দেখতে পেয়ে চমকে গেল। তুই এত রাতে এখানে কি করিস? কতদিন তোকে এভাবে ঘুমন্ত অবস্থায় দেখিনি। তোর সাথে কয়েক মাস ঠিক করে কথাও বলিনি, তাই তোকে দেখতে আসলাম। তার মানে তুই প্রতিদিন রাতে আমার রুমে এসে আমাকে দেখতি? তাতে কি আমার কোনো অপরাধ হয়েছে নাকি? দেখ প্রিয়া, তুই আমার মনের অবস্থা জানিস। আমি এখন যে পথে চলছি সে পথে জীবনের কোনো গ্যারান্টি নেই।
তোকে আমার জীবনের সাথে জড়ালে তোর জীবনে বিপন্ন হয়ে যাবে। এখন তুই কি চাস? আমি যা চাইবো তুই তা করবি? বলে দেখ না, নিজের জীবন দিয়ে দেব। আমি তোর জীবনের সাথে মিশে যেতে চাই। বাঁচতে হলে একসাথে বাঁচবো, আর মরতে হলে আল্লাহ তাআলা যেন আগে আমাকে মারে। তুই আমাকে যেভাবে রাখবি আমি সেভাবেই থাকবো। তুই শুধু আমাকে বিয়ে কর। আমি উঠে দাঁড়ালাম। আগামীকাল সকালে তৈরি থাকিস, আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায় যাব আর তৈরি থাকবো মানে? সময় হলে জানতে পারবি, এখন সাথে তো ঘুমা। আমি নিজের রুমে গিয়ে শুয়ে পড়লাম। ভোর ভোর ঘুম থেকে উঠে গেলাম। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। আমি ফ্রেশ হয়ে প্রিয়ার রুমে গেলাম। প্রিয়া আগে থেকে রুমে রেডি হয়েছিল। আমাকে দেখা মাত্রই আমার দিকে এগিয়ে এলো। এই পাট ক্ষেতের পোকা, সকালবেলায় আমাকে এত সকালে রেডি হতে কেন বলছিস? আর এত সকালে যাবই বা কোথায়? এই প্রিয়া, তোর শরম লাগে না? তোর হবু বরকে তুই করে বলিস, আর মাঝে মধ্যে এসব কি বলিস? তেলা পোকার ডিম, গন্ডারের বাচ্চা। আবার এখন পাট ক্ষেতের পোকা। আমি এদেশের মাফিয়া কিং, আমাকে সম্মান দিও তো। আইসে সম্মানের জন্য। আর তুই আমার হবু বর এখনো হসনি। সমস্যা নেই, একটু পর তো হয়ে যাবে। এর মানে কি রাকিব? তুই কি আমাকে বিয়ে করতে নিয়ে যাচ্ছিস, তাও আবার কাউকে না বলে? এখন আর তো কিছু বলার সময় নেই, আমার সাথে আয়, সব দেখতে পাবি। আমি প্রিয়াকে নিয়ে বাড়ি থেকে চুপি চুপি বেরিয়ে গেলাম। আমি আমার আব্বুর ফেভারিট গাড়িতে নিয়ে প্রিয়াকে নিয়ে ঢাকার বাইরে চলে গেলাম। আমাদের গাড়িটা 3 ঘন্টা রাস্তা পার হয়ে গাজীপুরে থামলো। আমি আর প্রিয়া গাড়ি থেকে বের হলাম। প্রিয়া গাড়ি থেকে বের হয়ে প্রচণ্ড অবাক হলো। এটা তো কাজী অফিস, তুই আমাকে কি বিয়ে করতে নিয়ে যাচ্ছিস সবাইকে লুকিয়ে? আরে এখন এত কথা বলার সময় নেই, ভেতরে চলো, গেলে দেখতে পাবে। প্রিয়া বুঝে গেল আমাকে এখন কোনো প্রশ্ন করলে তা সঠিক উত্তর সে এখন পাবে না, তাই আমার সাথে কাজী অবশ্যই ভেতরে গেল। প্রিয়া ভেতরে গিয়ে আর অবাক, কারণ সেখানে কাজী সহ রাহুল আর রাহুলের বউ সাক্ষী হিসাবে আগে থেকে উপস্থিত আছে। আমি কাজীকে ইশারা করলাম, তিনি আমাকে একটা কাগজে সাইন করতে বলল। আমি সাইন করে প্রিয়ার দিকে কাগজটা এগিয়ে দিলাম। প্রিয়া কাগজটা পড়ে দেখে সে এটা ম্যারেজ রেজিস্টার পেপার। প্রিয়া খুশি মনে কাগজটাকে সাইন করে দিল, আর সাক্ষী হিসাবে রাহুল আর রাহুলের বউ সাইন করলো। বস, আপনাদের বিয়ে কমপ্লিট হলো। এখন থেকে আপনারা লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ। কিন্তু আমি এটা বুঝতেছি না যে আমরা কাউকে না জানি কেন বিয়ে করলাম, তার উপর এভাবে লুকিয়ে। প্রিয়া, তুমি ভুলে যেও না যে আমি এখন এই দেশের মাফিয়া কিং। আমার উপর কখন কে হামলা করবে তার কোনো নিশ্চয়তা নেই। আর আমি আমাদের পরিবারে কাউকে জানাইনি, কারণ আমি তাদেরকে সারপ্রাইজ দিতে চাই। বুঝলাম, তাহলে আমরা এখন কি করব? এখন ঢাকায় ফিরে যাব, চলো সবাই। বস, আপনারা যান, আমাদের এখানে কিছু কাজ আছে যা করতে আমাদের সময় লাগবে। আমি হ্যাঁ বলে প্রিয়াকে নিয়ে গাড়িতে উঠলাম। আমি গাড়ি চালাচ্ছি আর প্রিয়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে। এখন কিন্তু তুই করে বলা যাবে না, আর ওইসব আজব গালিও দেওয়া যাবে না। আমার স্বামীকে আমার যা ইচ্ছা আমি তা বলেই ডাকবো। আচ্ছা ঠিক আছে, আজকে রাতে আমাদের ফুলসজ্জা। আজকে রাতে দেখিয়ে দেবো কে কি বলে ডাকে। ইস, আমার লজ্জা লাগে না বুঝি? আজকেও দেখবো কে কি দেখায়। এমন সময় আমার মোবাইলটা বেজে উঠলো। আমি ব্লুটুথ কানেক্ট করে নিলাম, টাইপিংয়ের সময় কথা বলা রিস্ক হয়ে যাবে। বস, আপনি কোথায়? বাড়িতে খুঁজে পেলাম না, একটা জরুরি কথা আছে। আমি গাজীপুরে আসছি একটা কাজে, তুই বল কি খবর। বস, আমরা খবর পেয়েছি যে জোকার কিং আপনার উপর হামলা করতে পারে। আপনি ঠিক কোন জায়গায় আছেন তা বলেন, আমরা চলে আসব। আমি মাত্র ঢাকায় ঢুকলাম, একটু পর জঙ্গলের রাস্তায় ঢুকবো, সমস্যা নাই। আমি রাহুলকে ফোন দিয়ে জানিয়ে দিয়েছি। বস, আমি রাহুলকেও জানিয়ে দিয়েছি, সে এসে যাবে। আপনি শুধু নিজের খেয়াল রাখবেন। আমি কল কেটে দিলাম। আমি চিন্তিত হয়ে গেলাম, কারণ আমার উপর হামলা হলে প্রিয়ার কোনো ক্ষতি হয়ে যেতে পারে। প্রিয়া আমাকে চিন্তিত দেখে কি হয়েছে জিজ্ঞাসা করলো। আমি কিছু বলিনি। আমাদের গাড়িটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। প্রিয়া আমাকে জড়িয়ে ধরে বসে আছে, যেন আমি কোথাও হারিয়ে যাব। এমন সময় একটা ট্রাক ডান দিক থেকে এসে আমাদের গাড়িটা ধাক্কা দিল। আমাদের গাড়িটা একটা নারকেল গাছের সাথে ধাক্কা খেলো। গাড়িটা অনেক খারাপভাবে অ্যাক্সিডেন্ট করলো। এভাবে হুট করে গাড়ি ধাক্কা দেওয়ায় কিছু বুঝতে পারিনি।
আমার মাথা দিয়ে গল গল করে রক্ত পড়ছে। আমি প্রিয়ার দিকে তাকালাম, প্রিয়ার মাথা ফেটে গেছে। আমি অনেক কষ্ট করে গাড়ির দরজা ভেঙে বের হলাম। আমি বের হয়ে প্রিয়াকে বের করলাম। প্রিয়াকে বের করে একটা গাছের নিচে আমার কোলে শোয়ালাম। প্রিয়ার এখনো জ্ঞান আছে, তবে অনেক রক্ত বের হয়ে গেছে ওর শরীর থেকে। আমি সামনে তাকিয়ে দেখি সেই ট্রাক থেকে আমজাদ নামলো। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না যে আমজাদ আমার সাথে এভাবে গদ্দারি করবে। আমজাদের পিছনে 3টা গাড়ি থামলো। গাড়ি থেকে অনেকগুলো লোক নামলো, যাদের সবার হাতে অস্ত্র ছিল। আমজাদের পিছন থেকে একজন লোক বের হয়ে এগিয়ে এলো। কিরে, কি দেখছিস? আমি হলাম জোকার কিং, যে তোর বাবা আর তোর কাকাকে মেরেছে। তুই আমার ছেলেকে মেরে অনেক বড় ভুল করেছিস, আর এর ফলাফল স্বরূপ আজ তোকেও মারবো। এই বলে সে অট্টহাসিতে ফেটে উঠল। আমজাদ, এই গদ্দারি না করলেও পারতি। তোকে তো কোনো সময় কোনো অভাব রাখিনি, তাহলে এই শয়তানের সাথে হাত মিলানি কেন? সরি রাকিব, জোকা কিং আমাকে অর্ডার দিয়েছে যে আমি যদি তাকে মারতে সাহায্য করি সে আমাকে ঢাকার উপর রাজত্ব করতে দিবে। আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, প্রিয়া, আমার খাতিরে 10 মিনিট জেগে থাকো। এই হারামিদের মেরে তোমাকে আমি হাসপাতালে নিয়ে যাব। প্রিয়া কোনো কথা বলল না, কারণ তোর কথা বলার মতো অবস্থা নেই। আমি প্রিয়াকে গাছের নিচে রেখে ওদের সামনে গেলাম। আজ তোকে মেরে আমি আবার আব্বু আর কাকার মৃত্যুর প্রতিশোধ নেব। তুই ঠিক করে হাঁটতেও পারছিস না, আর আমাকে মারবি? সাহস থাকলে তোর লোকেদের অস্ত্র ছাড়া আসতে বল। তাকে ভয় পাচ্ছিস যে একটা আহত ব্যক্তি তোর লোক বল সহ তোদের মেরে ফেলবে। জোকার কিং তার লোকেদের অস্ত্র ছাড়া আমাকে মারতে বলল। 2 জন লোক তাদের বন্দুক নিজেদের কোমরে রেখে আমার দিকে এগিয়ে আসলো। আমি মনে মনে হাসছি, কারণ এরা জানে না আহত অবস্থায় বাঘ আরও ক্ষিপ্ত হয়ে যায়। আর আমি হলাম এই দেশের মাফিয়াদের বাঘ। তারা আমার কাছে আসতেই আমি 2 হাতে 2 জনের বুকে বাম পাশে কষি দিলাম। আবার এতদিনের ট্রেনিংয়ে শিখেছি মানুষের কোন জায়গায় হামলা করলে তারা মরে যাবে, তেমনি কোনো মানুষের বুকে বাম পাশের হৃৎপিণ্ডের মাঝে অনেক বড় আঘাত করলে হৃৎপিণ্ড কাজ করা বন্ধ করে দেবে। 2 জনের সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ল। আমজাদ আমার ফাইটিং স্কিল দেখে জোকার কিংকে বলল, বস, রাকিব তার বাবার থেকেও অনেক ভালো ফাইটার। আমার মনে হয় একে এখনই বন্দুক দিয়ে শুট করা উচিত। না, আমি দেখতে চাই রাকিব কতক্ষণ ফাইট করতে পারে। আমি একটা মুচকি হাসি দিয়ে এগিয়ে গেলাম তাদের দিকে। জোকার কিংয়ের দলবল আমার দিকে এগিয়ে আসছে। আমি আবার পায়ের জুতোর ভেতর থেকে একটা হিডেন নাইফ বের করে সবাইকে মারতে লাগলাম, কারো হাতে, কারো পায়ে, আবার কারো গলায়। সবার শরীর থেকে গল গল করে রক্ত পড়ছে। আমি আমার চাকুটা ফেলে দিয়ে একজনের কোমর থেকে মেশিন গানটা বের করে নিলাম। তারপর সবাইকে শ্যুট করতে লাগলাম। আমার কাটা জায়গা থেকে রক্ত বের হচ্ছে, কিন্তু আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমার মাথায় নেশা জেগেছে প্রতিশোধের আগুনের। জোকার কিংকে এভাবে আমাকে একের পর এক খুন করতে দেখে অনেক ভয় পেয়ে যায়। সে দ্রুত একটা চাইনিজ কুড়াল হাতে নিয়ে আমার দিকে এগিয়ে আসলো। আমি বন্দুকটা হাত থেকে ফেলে দিয়ে জোকার কিংয়ের দিকে এগিয়ে গেলাম। জোকার কিং যখনই কুড়াল দিয়ে আমাকে আঘাত করবে তখনই আমি কুড়ালটা হাত দিয়ে ধরে ফেলি। তারপর জোকার কিংয়ের মুখ বরাবর ঘুষি মারি। জোকার কিংয়ের কলার ধরে একটা কিক মারি, আর সে দূরে ছিটকে পড়ে। আমি চাইনিজ কুড়ালটা দিয়ে জোকার কিংয়ের সব লোকেদের মেরে ফেলি। সেদিনের মতো চারদিকে রক্তের বন্যা বয়ে গেছে। আমজাদকে কোথাও দেখতে পেলাম না, হয়তো সে পালিয়ে গেছে। আমি জোকার কিংকে মারার উদ্দেশ্যে পিছনে তাকালাম। পিছনে তাকিয়ে দেখি জোকার কিং প্রিয়র গলায় ছুরি ধরে আছে। জোকার কিং, তোর শত্রুতা আমার সাথে। আমি তোর ছেলেকে মেরেছি, তুই আমাকে মেরে ফেল, তাও প্রিয়াকে ছেড়ে দে। জোকার কিং আবার অট্টহাসিতে ফেটে উঠল। কিরে মাফিয়া কিং, একটু আগে ও বাঘের মতো সবার শিকার করছিলি, কিন্তু এখন কি হয়েছে? এখন বিড়ালের মতো ম্যাও ম্যাও করছিস? জোকার কিং, আমার প্রিয়ার যদি কিছু হয় তাহলে তুই ভাবতেও পারবি না আমি তোর কি অবস্থা করব। জোকার কিং আমার কথার কোনো উত্তর না দিয়ে প্রিয়ার পেটে চাকু ঢুকিয়ে দিল। চাকু ঢুকিয়ে প্রিয়াকে আমার দিকে ধাক্কা দিয়ে দিল। আমি প্রিয়াকে ধরার জন্য এগিয়ে গেলাম, কিন্তু সেই সময় আমজাদ একটা লোহার পাইপ দিয়ে আমার মাথায় আঘাত করলো। আমি সামনে এগিয়ে হাঁটু গেড়ে বসে পড়লাম, আর প্রিয়া আমার সামনে লুটিয়ে পড়ল। আমার পুরো শরীরে রক্ত ভরে গেছে, কিন্তু তার থেকেও বেশি আঘাত পেয়েছি প্রিয়ার রক্তাক্ত শরীর দেখে। বস, আমার মনে হয় রাকিব আর বাঁচবে না। এমনি যে রাকিব আর প্রিয়ার শরীর থেকে রক্তের বন্যা বইছে, আমাদের এখন এখান থেকে চলে যাওয়া উচিত। তুই ঠিক বলছিস, কিন্তু তার আগে আমি নিজের হাতে আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ নিব। এই বলে জোকার কিং একটা বন্দুক দিয়ে আমাকে শুট করলো। আমি মাটিতে লুটিয়ে পড়লাম।
সবাই আমাদের মৃত মনে করে সেখান থেকে চলে গেল, কিন্তু তারা জানে না আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া এই দুনিয়ায় কেউ জন্ম নিতে পারে না, আবার কেউ মৃত্যুবরণ করতে পারে না। আমার চোখ ধীরে ধীরে খুলছে। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম প্রিয়ার দিকে। প্রিয়ার মাথা আমার কোলে নিলাম। প্রিয়া, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। কেঁদো না রাকিব, আমি তোমার কোলে মরতে পারছি, এটাই আমার সৌভাগ্য। আমি এবার শান্তিতে মরতে পারবো। আমার কথা বলার সময় আমার চোখ দিয়ে পানি পড়িয়ে বলল প্রিয়ার মুখে, না প্রিয়া, এমন কথা বলো না প্লিজ। তুমি না থাকলে আমার এই দুনিয়া বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। না রাকিব, তোমাকে বেঁচে থাকতে হবে, আমাদের পরিবারের জন্য বেঁচে থাকতে হবে। তুমি কি আমার মৃত্যুর প্রতিশোধ নিবে না? তোমাকে আমার ফুপার আর তোমার কাকার সবার মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। আমি প্রতিশোধ নিব প্রিয়া, আমি ওদের কাউকে ছাড়বো না। তোমাকে আমার একটা কথা রাখতে হবে রাকিব। আমি তোমার সব কথা রাখবো প্রিয়া। তুমি আবারও বিয়ে করে ফেলো রাকিব। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, কিন্তু তাও আমার কথা ভেবে নিজের লাইফে আবার নতুন করে সাজাও। আমাকে একবার জড়িয়ে ধরে কিস করবে রাকিব, শেষবারের মতো। আমি প্রিয়াকে জড়িয়ে ধরলাম, পাগলের মতো প্রিয়ার মুখে চুম্বন দিতে লাগলাম। আমি প্রিয়ার দিকে তাকিয়ে দেখি প্রিয়া আর কোনো কথা বলছে না। প্রিয়া, তুমি কথা বলছো না কেন? ও প্রিয়া, প্রিয়া, না। আমার আর কিছু মনে নেই। আমি লুটিয়ে পড়লাম মাটিতে। আমার শরীর থেকে অনেক রক্ত বের হয়ে আছে। আমার চোখ থেকে অজস্র ফোঁটা পানি পড়ছিল। আমি তো মরেই গিয়েছিলাম, কিন্তু প্রিয়াকে দেওয়া ওয়াদার জন্য আল্লাহ তাআলা আমাকে 2 বার সুযোগ দিয়েছে। জোকার কিংকে মেরে সবাইকে অন্যায়ের হাত থেকে বাঁচাতে আমি আবার ফিরে এসেছি। সেদিন রাহুল সে রাস্তা দিয়ে যাওয়ার সময় আমাকে আর প্রিয়াকে রক্তাক্ত অবস্থায় দেখে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। ডাক্তারের অক্লান্ত প্রচেষ্টায় আমি বেঁচে গেলেও প্রিয়া হাসপাতালে আসার আগেই মারা যায়। আমার বেঁচে থাকার ঘটনা শুধু আমার বিশ্বস্ত কয়েকজন লোকে জানতো। আমি 3 মাস কমায় ছিলাম। 3 মাস কমায় থাকার পর আমি কাউকে কিছু না বলে বেরিয়ে পড়ি অজানা এক গন্তব্যে। আমার পরিবারের সবাই এখন অপেক্ষা করছে কখন আমি ফিরবো, কখন আমি সবাইকে অন্যায়ের হাত থেকে রক্ষা করব। সবাই এখন আমার পথ ধরে বসে আছে, সবাই যেন জীবিত থেকে মৃত।